আজ অফিসে প্রথম দিন প্রবার বেশ ভালোই কেটেছে। সকালে অফিসে ঢোকার সময় বুকের ভিতরটা কাঁপছিল তার। নতুন পরিবেশ, নতুন মানুষ, নতুন দায়িত্ব, সব মিলিয়ে ভীষণ চিন্তিত লাগছিল। তার উপর শরীরটাও পুরোপুরি ভালো নেই। মাথা হালকা ঝিমঝিম করছিল সকাল থেকেই। কিন্তু অফিসে ঢোকার পর থেকে এক মুহূর্তের জন্য তাকে অস্তুতিতে পড়তে দেয়নি ফারহান। শুরুর দিকেই পুরো অফিস ঘুরে দেখিয়েছে ফারহান। কার সাথে কিভাবে কথা বলতে হবে, কোন ফাইল কোথায় থাকে, কোন কাজ কিভাবে করতে হবে, সব ধৈর্য ধরে বুঝিয়ে দিয়েছে। এমনকি কয়েকবার তো প্রভা একই প্রশ্ন করলেও বিরক্ত হয়নি একটুও, বরং শান্ত গলায় আবার বুঝিয়ে দিয়েছে। প্রথমে ব্যাপারটা একটু অবাকই করেছিল প্রভাকে। একটা কোম্পানির মালিক হয়েও মানুষটা এত সহজভাবে কথা বলতে পারে, সেটা তার ধারণার বাইরে ছিল। বন্ধু হিসাবে অসাধারণ ফারহান, আরও একবার প্রমাণ হলো। তবে সবচেয়ে বেশি অবাক হয়েছে অন্য একটা ব্যাপারে। 11টার দিকে তার ডেস্কে গরম দুধ এসে পৌঁছায়, সাথে সেদ্ধ ডিম আর কিছু ফল। প্রভা প্রথমে ভেবেছিল হয়তো ভুল করে এসেছে, কিন্তু ভয় এসে স্পষ্ট করে বলেছে, স্যার পাঠিয়েছে ম্যাম। প্রভা সাথে সাথে অস্তুতিতে পড়ে যায়। আশেপাশে কয়েকজন সহকর্মীও তখন তাকিয়েছিল তার দিকে। লজ্জায় মুখটাই গরম হয়ে উঠেছিল। সে তাড়াতাড়ি উঠে গিয়ে ফারহানের কেবিনে দাঁড়ায়। এইসব কেন পাঠিয়েছেন? ল্যাপটপে চোখ রেখেই শান্ত স্বরে বলেছিল ফারহান, খাওয়ার জন্য। না মানে আমার জন্য আলাদা করে এসব করার দরকার ছিল না। ফারহান এবার চোখ তুলে তাকিয়েছিল তার দিকে। দরকার ছিল বলেই করেছি, কিন্তু প্রভা তুই এখন শুধু নিজের জন্য না। কথাটা শুনে প্রভা চুপ করে গিয়েছিল। বুকের ভেতরটা কেমন যেন নরম হয়ে এসেছিল হঠাৎ। অনেকদিন পর কেউ এভাবে তার খাওয়ার কথা ভেবেছে। এরপর বিকেলের দিকে আবারও স্নেক এসেছে। লাঞ্চের সময় ঠিকঠাক খাবার পৌঁছে গিয়েছে ডেস্কে। এমনকি অফিস শেষ হওয়ার আগে আবার ফলের জুসও পাঠিয়েছে ফারহান। প্রভা কয়েকবার নিষেধ করেছে, প্রতিবারই ফারহান একদম পাত্তা দেয়নি। অদ্ভুত মানুষ, অস্তুতি লাগছিল, খুবই লাগছিল। কিন্তু সেই অস্তুতির মাঝেও একটা ভালো লাগা কাজ করছিল তার ভেতরে। যত্ন পাওয়ার অনুভূতিটা মানুষকে এতটা দুর্বল করে দেয়, আগে বুঝতে পারেনি সে। অফিস ছুটির পরও নতুন ঝামেলা শুরু হয়েছিল। ফারহান নিজেই তাকে বাসায় পৌঁছে দিতে চেয়েছে। প্রভা অনেকবার বলেছে, আমি চলে যেতে পারবো। জানি পারবি, তারপরও আমি দিয়ে আসবো। এত কষ্ট করার কি আছে? তোকে ড্রপ করার কষ্টের মধ্যে পড়ে। কথাটার পর আর কিছু বলতে পারেনি প্রভা। পুরো রাস্তা জুড়ে ফারহান টুকটাক কথা বলেছে, বেশিরভাগই অবেশের বিষয়। মাঝে মাঝে ফাহিমের দুষ্টুমির গল্প করেছে, আর প্রভা চুপচাপ শুনেছে। অনেকদিন পর তার মনটা একটু হালকা লাগছিল। বাসায় ফিরে ফ্রেশ হয়ে এখন নিজের রুমের বিছানায় বসে আছে প্রভা। চুলগুলো এখনো হালকা ভেজা। জানালার বাইরে রাত নেমেছে পুরোপুরি। দূরের বিল্ডিংগুলোর আলো ঝাপসা হয়ে ভেসে আসছে। সারাদিনের ক্লান্তি থাকলেও আজ মনটা শান্ত। ঠিক তখনই ফোনটা বেজে ওঠে। স্ক্রিনে ভেসে ওঠে নামটা দেখে প্রভার ঠোঁটের কোণে ছোট্ট হাসি ফুটে ওঠে। ফারহান। সে কল রিসিভ করতেই ওপাশ থেকে ভেসে এলো পরিচিত কণ্ঠ। কি অবস্থা? প্রভা হালকা হেসে বলল, এই তো ভালো, আপনার? ওপাশে কয়েক সেকেন্ড নীরবতা। তারপর ফারহান গলা ভেসে এলো, শোনো, আমি তোর বস শুধু অফিসে, বাকি সব সময় বন্ধু। আমি তোকে অফিসেও এইসব ফর্মালিটি করতে নিষেধ করেছি, তুই শুনিসনি। কিন্তু বাকি এই সময় আমি কিন্তু সহ্য করব না। কথাটা শুনে প্রভা পিক করে হেসে ফেলে। অনেকদিন পর এভাবে স্বতঃস্ফূর্ত হাসি হাসলো সে। ফারহান সঙ্গে সঙ্গে বলে ওঠে, এই তো এইভাবেই হাসবি, সারাক্ষণ এমন মন খারাপ করে থাকলে চলে? প্রভা বিছানার হেডবোর্ডে মাথা টেকিয়ে আস্তে করে বলল, সবসময় ইচ্ছা করলেই তো হাসা যায় না। ওপাশে কিছুক্ষণ চুপ থাকে ফারহান। তারপর শান্ত স্বরে বলে, তা ঠিক, কিন্তু চেষ্টা করতে দোষ কি? প্রভা এবার কিছু বলল না, শুধু নিঃশব্দে হাসে। কথাগুলো খুব সাধারণ, অথচ কেন জানি বুকের ভিতর প্রশান্তি ছড়িয়ে পড়ছে তার।
মনে হচ্ছে দীর্ঘ অন্ধকারের পর কেউ হয়তো খুব আস্তে করে এক ফালি আলো ধরিয়ে দিয়েছে চারিদিকে। প্রভা আস্তে করে বলল, ঠিক আছে, আর রাগ করা লাগবে না। এই তো ভালো মেয়ে। কথাটা শুনে প্রভা চোখ উল্টালো, যদিও ফারহান সেটা দেখতে পাচ্ছে না। তবুও ঠোঁটের কোণে হাসি লেগেই রইল তার। ফারহান এবার একটু গম্ভীর সুরে বলল, শরীরের কি অবস্থা এখন, আর বমি হয়েছে? প্রভা বিছানার উপর পা তুলে গুটিসুটি মেরে বসে। জানালার বাইরের বাতাস পর্দাটা হালকা দুলিয়ে দিচ্ছে। সে ধীরে উত্তর দিল, না, বাসায় এসে আর হয়নি। মাথা ঘুরছে, একটু ক্লান্ত লাগছে, তবে আগের থেকে ভালো। ফারহান যেন স্বস্তির নিঃশ্বাস ফেলে। তারপর কিছুক্ষণ চুপ থেকে বলে ওঠে, প্রভা, আমি একটা কথা ভাবছি। কি কথা? সামনের মাস থেকে তোর অফিসে আসার প্রয়োজন নেই। কথাটা শুনিয়ে প্রভা সোজা হয়ে বসে পড়ে। বুকের ভিতর ধক করে ওঠে। মানে? ওপাশ থেকে সঙ্গে সঙ্গে ফারহান বলে ওঠে, ইডিয়েট, এই সময় এত উত্তেজিত হচ্ছিস কেন? প্রভা ঠোঁট কামড়ে ধরে আস্তে করে বিড়বিড় করলো, আমার চাকরি? তোর চাকরি যাবে না, কিন্তু তোর ফিজিক্যাল কন্ডিশনের কথা ভেবেই বলছি। তুই বাসা থেকে সব কাজ করবি, বেবি হওয়ার পর আবার অফিসে আসবি। প্রভা কিছুক্ষণ চুপ করে থাকে। এই মানুষটা কেন এভাবে তার সবকিছু নিয়ে ভাবে? কেন এতটা গুরুত্ব দেয় তাকে? সে আস্তে করে বলল, কিন্তু এইটা তো ঠিক না। ফারহান এবার একটু কঠিন সুরে বলল, আমি তোর মাগনা টাকা দিচ্ছি না, তাই না? কাজ তো করছিসই, শুধু বাসায় বসে করবি। প্লিজ, এইটা নিয়ে একদম তেরামি করবি না। প্রভা মাথা নিচু করে ফেলে, যদিও সে জানে ফারহান সেটা দেখতে পাচ্ছে না। তার চোখের কোণে হালকা জল জমে ওঠে। কেউ শেষ পর্যন্ত কেউ শেষ কবে তার সুবিধা অসুবিধার কথা এত গুরুত্ব দিয়ে ভেবেছে মনে করতে পারে না সে। প্রভা দীর্ঘশ্বাস ফেলল। তারপর খুব আস্তে করে বলল, ওকে। ওপাশে ফারহানের গলার সঙ্গে সঙ্গে স্বস্তি নেমে এলো। এই তো, এবার শান্তিতে ঘুমাবি, আর ঠিকমতো কে মেডিসিন নিবি। প্রভা মৃদু হেসে চোখ বন্ধ করে। অদ্ভুত ব্যাপার, জীবনের ভয়গুলো যেন একটু কম লাগতে শুরু করেছে তার। সময় গড়িয়ে 1 সপ্তাহ কেটে গেছে। আজ রাজ আর অনন্যার এঙ্গেজমেন্ট। পুরো অনুষ্ঠানটা আয়োজন করা হয়েছে অনন্যার পছন্দ মতো। শহরের অভিজাত একটি কনভেনশন হলে জমকালো সাজসজ্জা করা হয়েছে। চারপাশে সাদা আর রূপালী রঙের ডেকোরেশন, ঝাড়বাতির নরম আলো আর তাজা ফুলের সুবাসে ভরে আছে পুরো পরিবেশ। স্টেজটাও সাজানো হয়েছে একদম রূপকথার মতো। সাদা গোলাপ, অর্কিড আর ঝলমলে লাইটের সমন্বয়ে তৈরি হয়েছে স্বপ্নের এক আবহ। অনন্যা আজ যেন সেই স্বপ্নেরই কোনো চরিত্র। তার পরনে সাদা রঙের ব্রাইডাল গাউন, গলার কাছে ঝলমল করছে দামি ডায়মন্ড সেট। চুলগুলো নিখুঁতভাবে স্ট্রেল করে কোপা করা হয়েছে। দপদপে ফর্সা শরীরের শুভ্র সাজসজ্জা তাকে আরো উজ্জ্বল করে তুলেছে। দূর থেকে তাকালে মনে হয় সাদা পুষ্পর মতো ফুটে আছে সে। স্টেজের মাঝখানে রাজ আর অনন্যা পাশাপাশি দাঁড়িয়ে আছে। অনন্যার চোখে মুখে স্পষ্ট উচ্ছ্বাস। আজকের দিনটা নিয়ে সে অনেকদিন ধরেই স্বপ্ন দেখেছে। সে রাজের দিকে তাকিয়ে বলল, আমি যে ডায়মন্ড রিংটা আনতে বলেছিলাম সেটা এনেছো? হ্যাঁ, ওটাই এনেছি। কথাটা শুনে অনন্যার মুখ আনন্দে ঝলমল করে উঠল। রিয়েলি? হুম। অনন্যা শিশুর মতো খুশি হয়ে উঠল। তার চোখে মুখে তৃপ্তির ছাপ স্পষ্ট। সবকিছু ঠিক তার ইচ্ছা মতোই হচ্ছে। কিন্তু এই আনন্দমুখর পরিবেশের মাঝেও একজন মানুষ সম্পূর্ণ নীরব হয়ে বসে আছেন। হলের এক কোণের সোফায় চুপচাপ বসে আছেন মারফুয়া বেগম। চারপাশে হাসি, আনন্দ, কোলাহল, অতিথিদের ব্যস্ততা। কিছুই যেন তাকে স্পর্শ করতে পারছে না। এক দৃষ্টিতে তাকিয়ে আছেন স্টেজের দিকে। তার চোখে স্থির হয়ে আছে নিজের ছেলে রাজের দিকে। সাদা শার্ট আর কালো ব্লেজার আজ রাজকে অসম্ভব সুদর্শন লাগছে। যে কোনো মায়ের মতোই ছেলেকে দেখে গর্ব হওয়ার কথা তার। কিন্তু আশ্চর্যের বিষয়, আজ তার মন ভরে উঠছে না, বরং বুকের ভেতর শূন্যতা জমে আছে। কারণ আজ বারবার প্রভার কথা মনে পড়ছে তার।
মেয়েটা এখন কেমন আছে, আদৌ ভালো আছে তো? গত কয়েকদিন কতবার যে ফোন করেছে তিনি তার হিসাব নেই, কিন্তু প্রতিবারই ফোন বন্ধ পেয়েছেন। হয়তো সিম বদলে ফেলেছে। প্রভাকে তিনি কখনো নিজের মেয়ের চেয়ে কম ভাবেননি। মেয়েটা কত কষ্ট যে এই বাড়ি থেকে চলে গেল, কত চুপচাপ সহ্য করছিল, সবই তো দেখেছেন তিনি। তবুও শেষ পর্যন্ত তাকে ধরে রাখতে পারেননি। একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো মারফুয়া বেগমের বুক থেকে। ঠিক তখনই মারফুয়া বেগমের দৃষ্টি গিয়ে পড়ে অনন্যার দিকে। মুহূর্তেই তার মুখের অভিব্যক্তি বদলে গেল। অনন্যাকে দেখলেই মেজাজ খারাপ হয়ে যায়। তিনি নীরবে অনেক খোঁজখবর নিয়েছেন মেয়েটার সম্পর্কে, সমাজে তার চলাফেরা, বন্ধু বান্ধব, জীবন, সবকিছু। আর যেসব তথ্য তার কানে এসেছে সেগুলো একটু ভালো লাগেনি তার, বরং প্রতিটা তথ্য শুনে তার অস্বস্তি আরো বেড়েছে। সবকিছু মিলিয়ে অনন্যার প্রতি এক ধরনের বিদ্রূপ ধারণা জন্মে গেছে তার মনে। আর সবচেয়ে বড় কথা, এই মেয়েটাই খুব শিগগিরই তার ছেলের স্ত্রী হতে যাচ্ছে। ভাবতেই বুকের ভেতর রাগ আর অসহায়তা জমে ওঠে। কিন্তু তিনি জানেন এখন আর কিছু বলার নেই। রাজ নিজের সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। অনুষ্ঠানের আলো, মানুষের হাসি আর ক্যামেরার ঝলকানির মাঝেও মারফুয়া বেগমের মনে হচ্ছে কোথাও যেন একটা বড় ভুল হয়ে যাচ্ছে, কিন্তু সে ভুলটা থামানোর ক্ষমতা তার হাতে নেই। ঠিক তখনই এগিয়ে এসে তার পাশে বসলেন রনক রহমান। কিছুক্ষণ স্ত্রীর মুখের দিকে তাকিয়ে রইলেন তিনি। বহু বছরের সংসার জীবনে এই মুখের প্রতিটি অভিব্যক্তি তিনি চেনে ফেলেছেন। মারফুয়া বেগমের চোখের ভিতর জমে থাকা অস্থিরতা বুঝতে তার এক মুহূর্ত লাগলো না। নরম স্বরে তিনি বললেন, মন খারাপ করে বসে আছো কেন? মারফুয়া বেগম মাথা ঘুরিয়ে স্বামীর দিকে তাকায়। চোখে মুখে ক্লান্তি আর অসহায়তার ছাপ স্পষ্ট। তার কণ্ঠ কেঁপে উঠল, তুমি কি বুঝতে পারছো না আমার ছেলের জীবন ধ্বংসের দিকে যাচ্ছে? আমার একটা মাত্র সন্তান, তার জীবন কোথায় গিয়ে দাঁড়াচ্ছে বুঝতে কি পারছো না? রনক রহমান দীর্ঘশ্বাস ফেললেন। তিনি আবারও একবার স্টেজের দিকে তাকালেন। রাজ তখন অতিথিদের সঙ্গে হাসিমুখে কথা বলছে। সে ভীষণ সুখী। চোখ ফিরিয়ে তিনি শান্ত গলায় বললেন, পারছি পারছি বুঝতে, কিন্তু এখানে আমার কিছুই করার নেই। আমি তো তাকে বলিনি যে তুমি প্রভাকে ছেড়ে অনন্যাকে বিয়ে করো। তোমার ছেলে যথেষ্ট ম্যাচিওর, তাকে হাতে কলমে কিছু শেখানোর প্রয়োজন নেই। কিন্তু অনন্যা যে কথাটা শেষ করার সুযোগ পেলেন না মারফুয়া বেগমের। রনক রহমান বলে ওঠে, অনন্যা কেমন সেটা আমি জানি। যখন তুমি অনন্যার ব্যাপারে খোঁজ নিচ্ছিলে তখন আমি তোমাকে সাহায্য করেছি। যা জানার আমিও জেনেছি, কিন্তু তোমার ছেলের জীবনের কোনো সিদ্ধান্ত আমি নিতে পারি না। মারফুয়া বেগম অসহায়ের মতো স্বামীর দিকে তাকিয়ে রইলেন। তাই বলে বাকিটুকু আর বলতে পারলেন না তিনি। গলার ভিতর যেন কিছু একটা আটকে গেল। দীর্ঘদিন ধরে জমে থাকা কষ্ট, হতাশা আর দুশ্চিন্তা একসঙ্গে এসে বর করলো তার উপর। এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল চোখের কোণ বেয়ে, তারপর আরেক ফোঁটা। রনক রহমানের বুকটা মোচড় দিয়ে ওঠে। এই নারীকে তিনি অনেক রূপে দেখেছেন, রাগী, দৃঢ়, সাহসী, কঠোর। কিন্তু সন্তানের জন্য ভেঙে পড়া একজন মায়ের কষ্ট সবসময়ই তাকে অসহায় করে দেয়। তিনি দৃঢ় হাত বাড়িয়ে মারফুয়া বেগমের চোখে জল মুছে দিলেন। কেঁদো না। কিভাবে না কাঁদি বলো? আমি মা, আমার ভয় হয়, খুব ভয় হয়। রনক রহমান কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর স্ত্রীর হাতের উপর নিজের হাত রেখে বললেন, আমরা আমাদের দায়িত্ব পালন করেছি, এখন সিদ্ধান্ত নেওয়ার পালা রাজের। জীবন তাকে নিজের মতো করেই শিক্ষা দেবে। মারফুয়া বেগম নিঃশব্দে চোখ বন্ধ করলেন। সামনের স্টেজে তখন হাসি মুখে দাঁড়িয়ে আছে রাজ আর অনন্যা। চারিদিকে আনন্দের উচ্ছ্বাস, কিন্তু সেই কোলাহলের মাঝেও একজন মায়ের বুকের ভেতর অদ্ভুত এক আশঙ্কা বারবার ফিসফিস করে বলে চলেছে, কোথাও যেন একটা বড় ভুল হয়ে যাচ্ছে। আর সেই ভুলের মূল্য হয়তো একদিন খুব বড় করেই দিতে হবে সবাইকে। রাত বেশ গভীর হয়ে এসেছে।
পুরো বাড়িটা প্রায় নিস্তব্ধ। ড্রয়িং রুমের আলো নিভিয়ে সবাই যার যার রুমে চলে গেছে অনেক আগেই। শুধু দ্বিতীয় তলার কর্নারের রুমটায় এখনো আলো জ্বলছে। নিজের রুমে বসে আছে ফারহান। সামনে টেবিল জুড়ে ছড়িয়ে আছে বেশ কয়েকটা ফাইল। ল্যাপটপের স্ক্রিনে বিভিন্ন রিপোর্ট খোলা। অফিস থেকে ফিরেও কাজের চাপ যেন তার পিছু ছাড়ে না। মনোযোগ দিয়ে একটা ফাইলের পাতা উল্টাচ্ছে সে। ঠিক তখনই দরজায় টোকা পড়ল। ফারহান মুখ তুলে তাকালো। দরজার সামনে দাঁড়িয়ে আছে ফারিন। বোনটাকে দেখে তার ঠোঁটের কোণে হালকা হাসি ফুটে উঠল। ওখানে দাঁড়িয়ে আছিস কেন? ভিতরে আয়। ফারিন ভিতরে ঢুকলো। তারপর গিয়ে ডিভানের উপর বসে পড়ল। কিছুক্ষণ চুপচাপ বাইরের দিকে তাকিয়ে রইল সে। ফারহান আবারও ফাইলের দিকে মন দেয়। ফারিন বিরক্ত মুখে বলল, বাসায় এসেও এসব করা লাগে? ফারহান চোখ না তুলে উত্তর দিল, সব কাজের কি আর অফিসে শেষ করা সম্ভব? তোমার তো মনে হয় তোমার তো মনে হয় সম্ভব না। অফিসে কাজ করো, বাসায় এসে কাজ করো, ছুটির দিনেও কাজ করো। ফারহানের ঠোঁটে মৃদু হাসি ফুটে উঠল। ব্যবসা করতে গেলে একটু কষ্ট তো করতেই হয়। ফারিন বিরক্তিতে চোখ উল্টালো। তারপর কিছুক্ষণ চুপ থেকে হঠাৎ বলল, ভাইয়া, তুমি কি আম্মুর দিকে তাকাও? কথাটা শুনে ফারহান এবার ভ্রু কুঁচকে তাকায়। তাকাবো না কেন? কি সব আজে বাজে প্রশ্ন করছিস? যদিও তাকাও, তাহলে তো দেখতে পেতে আম্মুর একটা বৌমা প্রয়োজন। ফারহান দীর্ঘশ্বাস ফেলে। এই বিষয়টা নিয়ে গত কয়েক বছর ধরে পরিবারের সবাই তাকে কম বিরক্ত করেনি। কেউ সুযোগ পেলে বিয়ের প্রসঙ্গ তুলে বসে। সে আবারও ফাইলের দিকে চোখ নামিয়ে বলল, শুরু করছিস না ফারিন? কেন শুরু করব না? ফারিন এবার ডিভাইন থেকে উঠে এসে তার টেবিলের সামনে দাঁড়ায়। বিয়ে কেন করছো না ভাইয়া? তোমার বয়স কি কমছে দিন দিন? ফারহান নির্লিপ্ত গলায় বলল, আমার বয়স নিয়ে তোর এত চিন্তা করার দরকার নেই। আমার চিন্তা না থাকলেও আম্মুর আছে। ফারহান কিছু বলল না। ফারহিন থামলো না। হয় তোমার নিজের পছন্দের কেউ থাকলে আমাদের বলো, আর না থাকলে আমরা মেয়ে পছন্দ করব। অন্তত সেই অনুমতিটা দাও। কথাগুলো বলে সে ভাইয়ের মুখের দিকে তাকিয়ে রইল, কিন্তু ফারহান যেন কিছুই শুনেনি। শান্তভাবে ফাইলের পাতা উল্টে চলেছে। এই মানুষটার এমন বাবলেশহীন আচরণে ফারিন ভীষণ রাগ লাগে। সে হাত গুটিয়ে দাঁড়িয়ে বলল, আমি তোমার সাথে কথা বলছি। আমিও তো শুনছি। শুনছো না? শুনছি। তাহলে উত্তর দিচ্ছ না কেন? ফারহান এবার চেয়ার ছেড়ে পেছনে হেলান দেয়। মুখে ক্লান্তির ছাপ। কারণ এই মুহূর্তে আমার বিয়ে করার কোনো ইচ্ছে নেই। এই কথা এই একই কথা গত কয়েক বছর ধরে শুনে আসছি। তাহলে আর নতুন করে বলার কি আছে? ফারিন হতাশ হয়ে মাথা নাড়ায়। কিছুক্ষণ নীরবতা নেমে এলো রুমে। তারপর সে একটু নরম গলায় বলে ওঠে, তুমি কি সারা জীবন একা থাকতে চাও? ফারহান কয়েক সেকেন্ড চুপ করে রইল। জানালার বাইরে তাকালো একবার। রাতের অন্ধকারে দূরের আলো ঝাপসা হয়ে জ্বলছে। তারপর দৃঢ় স্বরে বলল, ভবিষ্যতের কথা ভবিষ্যতেই দেখা যাবে। ফারিন এবার সত্যি বিরক্ত হয়ে যায়। তোমার সাথে কোনো কথা বলা যাবে না? তাহলে বলিস না। একটা কথা মনে রেখো, সবসময় কাজ মানুষকে সঙ্গ দেয় না। দিনের শেষে মানুষের একজন মানুষও লাগে। ফারহান কিছুক্ষণ স্থির হয়ে বসে রইল। তারপর দ্রুত ফাইলটা সামনে টেনে নিয়ে আবার কাজে মন দেওয়ার চেষ্টা করে। ফারহান কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইল। মনে হচ্ছে আজ কোনো উত্তর না নিয়ে সে এই রুম থেকে বের হবে না। বাইরের এই উদাসীনতা তার একদমই ভালো লাগে না। মানুষের জীবনে কাজ গুরুত্বপূর্ণ, কিন্তু কাজই তো সবকিছু নয়। সে আবারও গলা কাকারে দিয়ে বলল, ভাইয়া, একটা কথা বলি। ফারহান ল্যাপটপের স্ক্রিনে চোখ রেখে উত্তর দিল, বল। আম্মু একটা মেয়ে কথা বলছে। কথাটা শুনেও বিশেষ কোনো প্রতিক্রিয়া দেখা গেল না ফারহানের মধ্যে। সে ফাইলের একটা পৃষ্ঠা উল্টাতে উল্টাতে শান্ত স্বরে বলল, কোনো মেয়ে দেখার প্রয়োজন নেই। ফারহিন ভ্রু কুঁচকে তাকায়। তাহলে কি তোমার কোনো পছন্দ আছে?
প্রশ্নটা শুনে ফারহানের মাথা থেমে যায়। ফাইলের উপর রাখা কলমটা ধীরে টেবিলের নামিয়ে রাখলো সে। কয়েক মুহূর্ত নীরব হয়ে সে বসে রইল। তারপর খুব ধীরে মুখ তুলে একবার তাকালো ফারিনের দিকে। ফারিনের চোখে কৌতূহল স্পষ্ট, কিন্তু ফারহান কোনো উত্তর দেয় না, বরং দৃষ্টি সরিয়ে জানালার দিকে তাকায়। জানালার ওপারে গভীর রাতের আকাশ, সে অন্ধকারের মাঝে হঠাৎ করে ভেসে এলো একটি মুখ, প্রভা। মুহূর্তের জন্য বুকের ভেতরটা কেমন যেন কেঁপে উঠল তার। গত কয়েক সপ্তাহে মেয়েটার জীবনে অনেক পরিবর্তন এসেছে। মাতৃত্বের কোমলতা আবার যেন তাকে আরো অন্যরকম করে তুলেছে। উজ্জ্বল উজ্জ্বল শ্যামবর্ণের মুখটায় এখন এক ধরনের প্রশান্ত সৌন্দর্য ফুটে থাকে সবসময়। আজকাল মেয়েটাকে ভীষণ সুন্দর লাগে তার। খুব বেশি সাজসজ্জা নয়, খুব বেশি কথা নয়, তবু কেন জানি চোখ সরাতে ইচ্ছে করে না। ঠিক তখনই ফারিনের কণ্ঠস্বর তার চিন্তার জাল চিরে এলো। ভাইয়া, কিছু বলছো না কেন? ফারহান বাস্তবে ফিরে এলো। চোখের পলকে মুখের সব অনুভূতি চড়িয়ে নিয়ে সে হালকা একটা হাসি দেয়। আচ্ছা, আমাকে একটু সময় দে, আমি বলবো তোদের। ফারহানের চোখ দুটো সঙ্গে সঙ্গে বড় হয়ে যায়। মানে সত্যিই কিছু আছে? ফারহান এবার শুধু রহস্যময় হাসলো। সময় হলে জানতে পারবি। ফারহিন ঠোঁট বাঁকিয়ে বলল, ওকে, কিন্তু বেশি সময় নিও না। ঠিক আছে। ফিহা কই? ফাহিমের কাছে। আচ্ছা। ফারহিন আর কিছু বলল না। মুখে চাপা হাসি নিয়ে রুম থেকে বেরিয়ে গেল সে। ফারহান কিছুক্ষণ স্থির হয়ে বসে রইল। তারপর সামনে তাকিয়ে থাকা ফাইলের দিকে তাকায়। কাজ করার চেষ্টা করে, কিন্তু মন বসলো না। বারবার একটা মুখই সামনে ভেসে উঠছে, প্রভা। দীর্ঘশ্বাস ফেলে ফাইলগুলো একপাশে সরিয়ে রাখলো সে। এরপর চেয়ার ছেড়ে উঠে বারান্দার দিকে চলে যায়। বাইরে জোরহার আরো তীব্র হয়ে উঠল। জানালার কাছে হালকা কাঁপন ধরেছে, যেন প্রকৃতিও কোনো অস্থির স্থিতির বার বইতে পারছে না। আকাশের ভিতর জমে থাকা মেঘগুলো বারবার একে অপরের সাথে ধাক্কা খাচ্ছে, আর সেই সংঘর্ষের শব্দহীন গর্জনে রাতটা আরো ভারী হয়ে উঠছে। ফারহান বারান্দার রেলিংয়ের হাত রেখে দাঁড়িয়ে থাকে। ঠান্ডা বাতাস গায়ে লাগছে, কিন্তু তার ভিতর উত্তাপটাকে যেন স্পর্শ করতে পারছে না। চোখ বন্ধ করলেই বর্তমানটা কোথাও মিলিয়ে যায়, শুধু ভেসে ওঠে বহু পুরনো সময়ের টুকরো টুকরো ছবি। সে দিনগুলো ছিল একেবারেই সাধারণ, অথচ কেন জানি আজ সেগুলো সবচেয়ে বেশি মূল্যবান মনে হয়। কলেজের প্রথম দিকের সময়, যখন জীবন নিয়ে এত হিসাব ছিল না, সম্পর্কগুলো ছিল জটিল হয়ে ওঠেনি, আর অনুভূতিগুলো লুকিয়ে রাখার মতো এত প্রাচীরও তৈরি হয়নি। সেদিনের সে প্রথম দেখা এখনো তার জীবনে জীবন্ত। ভিড়ের মধ্যে হঠাৎ এক অপ্রত্যাশিত মুহূর্তে তৈরি হওয়া ছোট্ট সংঘর্ষ, তারপর সেই অপরিচিত মুখের অস্বাভাবিক শান্ত আচরণ। চারপাশে যখন সবাই অল্পতেই বিরক্ত হয়ে উঠত, তখন সেই মেয়েটার চোখে ছিল এক ধরনের সহজ স্বাভাবিকতা, যেন ছোট ছোট ঘটনাগুলোকে বড় করে দেখার অভ্যাস তার নেই। সেই প্রথম অনুভূতি ছিল কৌতূহলের। তারপর সেই কৌতূহল ধীরে ধীরে বদলে গিয়েছিল অভ্যস্ততায়। প্রতিদিন দেখা হওয়া, অল্প অল্প করে কথা বাড়া, একসাথে ক্লাসের ফাঁকে বসে থাকা, আর সময়ের অজান্তে একে অপরের উপস্থিতিকে গুরুত্বপূর্ণ করে তোলা। সম্পর্কটা শুরু বন্ধুত্বের মতোই ছিল, খুব সাধারণ, খুব নির্ভর, কিন্তু সেই নির্ভরতার ভেতরেই কোথাও ফারহানের অনুভূতিগুলো আলাদা পথ হাঁটতে শুরু করেছিল। প্রভাকে দেখা মানে তখন শুধু একজন বন্ধুকে দেখা ছিল না, বরং এক ধরনের শান্তির জায়গায় ফিরে যাওয়া। মেয়েটার উপস্থিতি যেন চারপাশের সব কোলাহলকে কমিয়ে দিত। ফারহান তখন বুঝেছিল এই পরিবর্তনটা সাধারণ কিছু নয়, কিন্তু বুঝলেও সে কখনো স্বীকার করতে চায়নি। নিজের ভিতরের অনুভূতিকে নাম নাম দেওয়াও তার কাছে তখন বিপজ্জনক মনে হতো, কারণ নাম দিলে দায়িত্ব আসে, আর দায়িত্ব মানে হারানোর ভয়। সবচেয়ে বড় ভয় ছিল সম্পর্ক ভেঙে যাওয়ার। প্রভা যদি কখনো দূরে সরে যায়, যদি সেই সহজে বন্ধুত্বের জায়গাটা নষ্ট হয়ে যায়, তাহলে হয়তো তার জীবনের সবচেয়ে স্বাভাবিক অংশটাই হারিয়ে যাবে। সেই ভয়েই তাকে বারবার থামিয়ে দিয়েছে, আর অনুভূতি যতই গভীর হয়েছে, প্রকাশ ততটাই চাপা পড়ে গেছে। সময় এগিয়েছে, আর সেই না বলা অনুভূতিগুলো ভিতরে ভিতরে আরো ভারী হয়েছে।
একসময় যা ছিল শুধু একতরফা মুগ্ধতা, তা ধীরে ধীরে পরিণত হয়েছে নীরব ভালোবাসায়। এমন ভালোবাসা যেটা নিজের কাছেও স্বীকার করা সহজ ছিল না। ইন্টার দ্বিতীয় বর্ষের সেই সময়টা ছিল তাদের জীবনের সবচেয়ে টান টান অধ্যায়। সামনে এইচএসসি পরীক্ষা, চারপাশে বইয়ের ছাপ, ভবিষ্যতের অজানা ভয়, সব মিলিয়ে দিনগুলো ভারী হয়ে উঠছিল। তবুও সেই সেই বারের ভিতরে কোথাও এক ধরনের সহজ সহজ ছিল, যেটা ফারহানের কাছে ছিল না। ফারহানের কাছে ছিল প্রভা। সেই সময় হঠাৎ করে ফারহানের নানা বাড়িতে কিছুদিনের জন্য যাওয়া হয়ে যায়। কয়েকটা দিন ছিল নিঃশব্দ, দৃঢ়, কিন্তু ভিতরে ভিতরে টান তাকে তাড়িত করছিল। প্রভার সাথে দেখা না হওয়ার অস্তুতি, অকারণ অস্থিরতা, আর অভ্যাস হয়ে যাওয়া উপস্থিতির প্রভাব। ফিরে আসার সেই দিন অভাবটা প্রথমে খুব বেশি চোখে পড়েনি। মনে হয়েছিল হয়তো কয়েকটা দিনই তো, স্বাভাবিকভাবে আবার দেখা হয়ে যাবে। কিন্তু দিন গড়িয়ে গেলেও প্রভা আর ফিরে এলো না। প্রথমে সেটা কেবলই অনুপস্থিতি ছিল, পরে তা ধীরে ধীরে রূপ নিল শূন্যতায়। 2-3 দিন অপেক্ষার পর যখন আর কোনো খোঁজ পাওয়া গেল না, তখন অস্থিরতা আর শুধু মনের ভিতর থাকলো না, সেটা বেরিয়ে এলো বাস্তবতার খোঁজে। ফারহান নিজেই প্রভার ভাড়া বাসার সামনে গিয়ে দাঁড়ায়, কিন্তু সেখানে গিয়ে সে খবরটা পেল, তা তার ভেতরে জমে থাকা আশাটাকে এক ঝাটকায় ভেঙে দিল। কিছুদিন আগেই তারা সেই বাসা ছেড়ে চলে গেছে। কোথায় গেছে, কেন গেছে, এমন কোনো তথ্য আর নেই। চারপাশের পরিস্থিতি, গলি, পরিবেশ, প্রতিবেশী মুখ, প্রতিটা দরজা, সবখানে খোঁজ নেওয়া হলো, কোথাও কোনো চিহ্ন নেই। প্রভা যেন হঠাৎ করেই বাস্তব জীবন থেকে মুছে গেছে, রেখে গেছে শুধু প্রশ্ন। স্কুলে গিয়ে যখন জানা গেল সে টিসি নিয়ে অন্য কোথাও চলে গেছে, তখন সেই শূন্যতা আরো গভীর হয়ে উঠল। কোনো ঠিকানা নেই, কোনো বিদায় নেই, শুধু নিঃশব্দভাবে হারিয়ে যাওয়া। পরবর্তী দিনগুলোতে সময় কেবল এগিয়েছে, কিন্তু ফারহানের ভিতর আটকে থাকা সেই মুহূর্তটা এগোয়নি। পাড়া, শহর, সম্ভাব্য জায়গা, সবখানে খোঁজ চলেছে এক ধরনের অসম্পূর্ণ আশার ভর করে। কিন্তু প্রতিবারই ফিরে এসেছে একরকম শূন্য উত্তর। ধীরে ধীরে সপ্তাহ মাসে, মাস বছরে পরিণত হয়েছে। জীবন এগিয়ে নিজের নিয়মে, কলেজ, বিশ্ববিদ্যালয়, তারপর মাস্টার্স পর্যন্ত। বাইরে থেকে সব স্বাভাবিক মনে হলেও ভিতরের একটা অংশ যেন সবসময় সে পুরনো জায়গাতেই দাঁড়িয়েছিল। ফারহান মাঝে মধ্যেই আবার খোঁজ শুরু করত, কখনো হাল ছাড়তো না পুরোপুরি, যেন কোনো অদৃশ্য আশা তাকে বারবার টেনে রাখতো সেই অসমাপ্ত অধ্যায়ের দিকে। মাস্টার্স পরীক্ষার শেষ দিনটাই ছিল অন্যরকম। একদিকে ক্লান্তি, অন্যদিকে একটা দীর্ঘ অধ্যায়ের সমাপ্তি। সেদিনই ভাগ্যের অদ্ভুত মোড়ে ফারহান কিছু খোঁজ পায়, ছোট, অস্পষ্ট, কিন্তু বহুদিন পর একটি দিক নির্দেশনার মতো। কিন্তু সেই খোঁজে আনন্দ নিয়ে আসেনি, বরং নিয়ে এসেছে এক ভার। কারণ যাকে এতদিন ধরে খুঁজে বেড়ানো হয়েছে, যাকে ঘিরে এত বছর ধরে একটা নীরব অপেক্ষা বেঁচে ছিল, সে তখন আর আগের জায়গায় নেই। প্রভা তখন অন্য কারোর জীবনের অংশ হয়ে গেছে, সদ্য বিবাহিত একজন নারী, যার পরিচয় এখন অন্য নামের সাথে জড়িয়ে গেছে, রাজ রহমান, শহরের পরিচিত এক ব্যবসায়ী। সেই মুহূর্তে ফারহানের দীর্ঘ অনুসন্ধান নেমে যায়, কিন্তু তার অর্থ বদলে যায়। খোঁজ পাওয়া আর পাওয়া না পাওয়ার মাঝের যে জায়গাটা, সেটাই হয়ে দাঁড়ায় সবচেয়ে কঠিন বাস্তবতা। কারণ কখনো কখনো যা পাওয়া যায় না বলেই কষ্ট থাকে, তা কখনোই সত্যিই পাওয়া যায়, তখন সেটাই সবচেয়ে বড় হারিয়ে যাওয়ার মতো অনুভূতি হয়ে দাঁড়ায়। অনেক বছর ধরে ফারহান নিজের ভিতরে একটা ছন্দ তৈরি করে নিয়েছিল। কাজ, দায়িত্ব, একাকিত্ব, সব মিলিয়ে এক ধরনের নিয়ন্ত্রিত জীবন। সেই নিয়ন্ত্রণই ছিল তার ঢাল, তার অভ্যাস, তার বেঁচে থাকার নিয়ম। মাস্টার শেষ হওয়ার পর দিনগুলো যেন এক ধরনের শূন্যতায় ভেসে গিয়েছিল। যেটুকু উদ্দেশ্য ছিল সেটুকু হারিয়ে যাচ্ছিল। বাবার রেখে যাওয়া ব্যবসা, যেটা এতদিন তার মা সামলাচ্ছিলেন, সেটার বার শেষ পর্যন্ত তার কাঁধেই এসে পড়ে। সে দায়িত্ব নিয়েছিল কারণ তার কাছে জীবনের মানে ছিল দায়িত্ব এড়ানো নয়,
বরং চুপচাপ বহন করে যাওয়া। কিন্তু জীবন কখনোই শুধু বহনের মধ্যে সীমাবদ্ধ থাকে না, সেটা ফারহান বুঝেছে অনেক পরে। সেই দিনগুলোতে ফারহান প্রায়ই নিজেকে তাচ্ছিল্য করত, যেন নিজের কাছেই নিজের কোনো ব্যাখ্যা নেই। সময়ের সাথে সাথে মানুষ বদলায়, কিন্তু কিছু কিছু অপেক্ষা বদলায় না, শুধু রূপ পাল্টায়। ফারহানের ভিতরেও তেমনই কিছু একটা ছিল, যেটার নাম সে কখনো দিতে চায়নি। হঠাৎই সবকিছু বদলে যায়, যেন বহু বছরের বন্ধ দরজার ওপাশ থেকে কেউ হঠাৎ করে আলো নিয়ে দাঁড়িয়ে থাকে। প্রবার প্রবার ফিরে আসা তার জীবনের কোনো এক সাধারণ ঘটনা ছিল না, সেটা ছিল এমন এক ধাক্কা যেটা তার গুছিয়ে রাখা পৃথিবীর সব নিয়ম এক মুহূর্তে এলোমেলো করে দেয়। সময়ের হিসেব, সিদ্ধান্তের ভার, বাস্তবতার কঠোরতা, সবকিছুর হঠাৎ করে অন্যরকম হয়ে যায়। প্রবার উপস্থিতি তার ভিতরে কোনো অভিযোগ তৈরি করেনি, কোনো ক্রোধ না, কোনো আক্ষেপ না, বরং একটা স্থিরতা এনে দিয়েছে, যেটা সে ব্যাখ্যা করতে পারে না। সবচেয়ে অদ্ভুত এই সত্যটা, প্রভা এখন আর একা নয়, তার জীবনে অন্য কারোর সাথে জড়িয়ে গেছে। আর তবুও ফারহানের ভেতরে কোনো প্রতিযোগিতা নেই, কোনো অধিকারবোধের হাহাকার নেই, শুধু আছে এক ধরনের নীরব টান, যেটা সময়ের সাথে কমেনি, বরং আরো গভীর হয়েছে। কখনো কখনো তার মনে হয়, সে কি সত্যিই প্রভাকে নিজের কাছে টেনে আনতে চায়, নাকি সে শুধু সেই মানুষটাকে হারাতে চায় না, যার অস্তিত্ব একসময় তার জীবনের সবচেয়ে শান্ত জায়গায় ছিল। উত্তর সে নিজেও জানে না, তবে একটা বিষয় খুব স্পষ্ট, প্রবার সামান্য কষ্ট ও তার ভিতরের অস্থিরতা তৈরি করে। সেই কষ্ট যেন তার নিজের গায়ে লাগে, সে সহ্য করতে পারে না, এমনকি মেনে নেওয়াও তার জন্য কঠিন হয়ে দাঁড়ায়। এই অনুভূতি ভালোবাসা ভালোবাসা কিনা সে সেটা নিয়েও আর মাথা ঘামায় না, কারণ নাম দিলে জটিলতা আসে, আর জটিলতা মানে আবার হারানোর ভয়। বাইরে আকাশ বদলে গেছে, মেঘ জমে আসছিল অনেকক্ষণ ধরে, কিন্তু সে জমাট বাঁধা আকাশ যেন হঠাৎ ভেঙে পড়ে, জমজমিয়ে বৃষ্টি নামতে শুরু করে। বারান্দার ভিতরে থাকা বাতাস এক মুহূর্তে ভিজে যায় বৃষ্টির ছাটে। ফারহান স্থির হয়ে দাঁড়িয়ে থাকে, ঠান্ডা পানি তার মুখে এসে লাগে, গাল বেয়ে নেমে যায়, কিন্তু সে সরে যায় না, বরং চোখ তুলে আকাশের দিকে তাকায়। অন্ধকারের বুক চিরে হঠাৎ করে কোথাও কোথাও আলো ঝিলমিল করে ওঠে, যেন রাতের গভীরতার মাঝেও কোনো এক অনুচ্চারিত সত্য লুকিয়ে আছে। সে হাত বাড়িয়ে দেয় বৃষ্টির দিকে, আঙুলের ডগায় ঠান্ডা জল জমে, তারপর ফসকে পড়ে যায়। সেই স্পর্শে কোনো আশ্বাস নেই, তবুও একটা অদ্ভুত অনুভূতি থাকে, যেন অতীত আর বর্তমান একসাথে ভিজে যাচ্ছে। কিছুক্ষণ এভাবেই দাঁড়িয়ে থাকে সে, নিজের ভিতরে শব্দহীন জগতে হারিয়ে। তারপর কোনো অদৃশ্য বার নামিয়ে রেখে সে বারান্দায় ছেড়ে ভিতরে চলে যায়। বেশ কয়েকদিন ধরে ঠান্ডা বৃষ্টিতে যেন চারপাশের পৃথিবীর ক্লান্ত হয়ে পড়ছিল, আকাশের মুখ বাড়ছিল, বাতাসে ছিল না এক ধরনের স্বেচ্ছিত বিষণ্ণতা। কিন্তু আজ সকাল থেকে প্রকৃতির চেহারা বদলে গেছে, ঝকঝকে রোদ চারিদিকে ছড়িয়ে পড়েছে, ভেজা পাতার গায়ে আলো ঝিলমিল করছে, আর দীর্ঘদিন পর আকাশটাকেও স্বস্তির নিঃশ্বাস ফেলতে দেখা যাচ্ছে। আজ অফিসে ছুটির দিন, এমনিতেও আর বেশি দিন অফিসে যাওয়া হবে না প্রবার। ফারহানের বলা অনুযায়ী সামনের সপ্তাহ থেকে তাকে বাসা থেকেই কাজ করতে হবে, ফলে জীবনের ছন্দে আরেকটি পরিবর্তন আসতে চলেছে। বাড়িটাও আজ নির্জন, ভাই বাপি আর তাদের দুই সন্তান সকালে বাপির বাবার বাড়ি বেড়াতে গেছে, কয়েকদিন সেখানেই থাকবে তারা। বাবা মাও কিছু প্রয়োজনীয় কেনাকাটার জন্য বাইরে বেরিয়েছেন। বাসার প্রতিটি ঘরে নিস্তব্ধতা ছড়িয়ে আছে। এই নিঃশব্দ সময় কাটানোর জন্য নিজের বুকশেলফ থেকে একটি উপন্যাস বের করে নিয়ে বসে প্রভা। জানালার পাশে রাখা চেয়ারে হেলান দিয়ে বইয়ের পাতায় চোখ রাখে সে। ঠিক তখনই হঠাৎ কলিং বেলের শব্দ ভেসে এলো। নীরব বাড়ির মধ্যে শব্দটা অস্বাভাবিকভাবে স্পষ্ট শোনায়। প্রভা প্রভা বইয়ের পাতা থেকে চোখ তুলে ঘড়ির দিকে তাকায়। বাবা মা এত দ্রুত ফিরে আসার কথা নয়, বের হওয়ার সময় তারা বলেছিল ফিরতে বেশ কিছুটা সময় লাগবে। তাহলে কে আসলো? দরজা খুলতেই সময় যেন কয়েক সেকেন্ডের জন্য থমকে যায় প্রভা। সামনে পরিচিত মুখটি দেখে প্রভা চোখ বিস্ময়ে বড় হয়ে উঠল।
চেনা সেই মুখ, বয়সের ছাপ কিছুটা স্পষ্ট হয়েছে, চোখের কোণে ক্লান্তির রেখাও আগের চেয়ে গভীর। তবুও সেই স্নেহমাখা দৃষ্টি একটুও বদলায়নি। দাঁড়িয়ে আছে তার শাশুড়ি। এক মুহূর্তে অসংখ্য স্মৃতি ঝড়ের মতো এসে আঘাত করে প্রবার মনে। জীবনের সবচেয়ে কঠিন সময়গুলোর অনেকগুলো স্মৃতির সঙ্গে জড়িয়ে আছে এই মানুষটি। সেই বাড়ি, সেই দিনগুলো, সেই সম্পর্ক, যেগুলো এখন অতীত হয়ে গেছে। মানুষ সাধারণত বলে ভালো স্বামীর সঙ্গে খারাপ শাশুড়ির গল্প বেশ দেখা যায়, কিন্তু প্রবার জীবনে যেন সবকিছু উল্টো ছিল। যে মানুষটির সঙ্গে জীবন কাটানোর স্বপ্ন দেখেছিল, সেই মানুষটি একদিন তাকে সবচেয়ে বেশি আঘাত দিয়েছে। অথচ তার শাশুড়ি কখনো তাকে পর ভাবেননি। বিয়ের পর প্রথম দিন থেকে তিনি তাকে মেয়ের মতো আগলে রেখেছিলেন। অসুস্থ হলে রাত জেগে পাশে বসে দেখেছেন। মন খারাপ হলে বুঝিয়ে শুনিয়ে সাহস দিয়েছেন। ভুল করলে বকেছেন, কিন্তু সেই বকুনির ভিতরেও ছিল মায়ের মমতা। সম্পর্ক ভেঙে যাওয়ার পর সবচেয়ে বেশি কষ্টের একটি কারণ ছিল এই মানুষটিকে হারিয়ে ফেলা। কারণ স্বামীকে হারানোর বেদনার বাইরে একজন মায়ের মতো মানুষকে হারানোর শূন্যতা তৈরি হয়েছিল তার জীবনে। আজ এতদিন পর তাকে সামনে দেখে বুকের ভেতর জমে থাকা সব শক্তি যেন এক মুহূর্তে ভেঙে পড়ল। চোখের কোণে পানি জমিয়ে উঠল অপ্রতিরোধ্যভাবে। কতদিন পর এই মুখটা দেখেছে সে। হয়তো মাসের হিসাব আছে, কিন্তু সে অপেক্ষার অনুভূতির কোনো হিসেব নেই। সামনের মানুষটিও স্থির হয়ে দাঁড়িয়ে আছে। তার চোখ দুটো অস্বাভাবিকভাবে ভেজা লাগছে। দীর্ঘদিন ধরে বুকের ভেতরের মধ্যে জমে থাকা অগণিত অনুভূতি যেন নীরবে মুখোমুখি দাঁড়িয়ে আছে। মারফুয়া বেগমও কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইলেন। তারপর টুটের কোণে মৃদু হাসি টেনে বললেন, ভেতরে যেতে বলবি না? প্রভা যেন বাস্তবে ফিরে এলো। তড়িঘড়ি করে একপাশে সরে দাঁড়িয়ে বলল, আসুন আম্মা। মারফুয়া বেগম ভেতরে প্রবেশ করলেন। ঘরে ঢুকিয়ে চারপাশে একবার চোখ বুলিয়ে নিলেন। বাড়িটা শান্ত হয়ে আছে। কোথাও কোনো শব্দ নেই, শিশুদের কোলাহল নেই, মানুষের চলাফেরার আওয়াজ নেই। কিছুটা অবাক হয়ে তিনি বললেন, সবাই কোথায়? প্রভা দরজা বন্ধ করতে করতে উত্তর দিল, বাড়িতে নেই, ভাইয়া ভাবিরা বেড়াতে গেছে, বাবা মাও বেরিয়েছেন, আপনি বসুন। ড্রয়িং রুমের সোফায় গিয়ে বসলেন মারফুয়া বেগম। প্রভা কিছুটা অস্তুতি নিয়ে দাঁড়িয়ে আছে। কি বলবে, কি করবে বুঝে উঠতে পারছে না। অবশেষে নিজেকে সামলে নিয়ে বললেন, আমি একটু চা করে নিয়ে আসি। কিন্তু মারফুয়া বেগম সঙ্গে সঙ্গে মাথা নেড়ে না করলেন, তার কোনো প্রয়োজন নেই, তুই আমার পাশে এসে বস। কথাটা বলার সঙ্গে সঙ্গে এমন এক মায়া ছিল যেটা শুনে প্রভার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। সে ধীরে ধীরে এগিয়ে এসে তার পাশে বসে পড়ল। বসার সঙ্গে সঙ্গে মারফুয়া বেগম নিজের কাঁপা হাতটা তুলে প্রভার গালে রাখলেন। তিনি কিছুক্ষণ কোনো কথা বললেন না, শুধু চলচল চোখে তাকিয়ে রইলেন প্রভার মুখের দিকে। অবশেষে বাড়ি গলায় বললেন, সিম বদলিয়ে ফেলেছিস? এই মাটার কথা একদম ভুলে গেছিস? অন্যায় আমার ছেলে করেছে, আমাকেও শাস্তি দিচ্ছিস? শব্দগুলো শুনে প্রভার বুকের ভিতরটা জমে থাকা দেওয়ালটা ভেঙে পড়ল। তার চোখ বেয়ে নিঃশব্দে জল গড়িয়ে পড়তে লাগে। কাঁপা কণ্ঠে সে বলে ওঠে, আমি কি করতাম আম্মা, আমাকে তো বাঁচতে হবে। মারফুয়া বেগম গভীর কষ্ট নিয়ে মেয়েটার চোখের দিকে তাকিয়ে রইলেন। তারপর নিজের আঁচল দিয়ে আলতো করে তার গাল বেয়ে নেমে আসা অশ্রুবিন্দুগুলো মুছে দিলেন। একটু সময় নিয়ে মারফুয়া বেগম ধীরে ধীরে বললেন, ওদের এঙ্গেজমেন্ট হয়ে গেছে। প্রভা স্থির হয়ে বসে রইলেন। মারফুয়া বেগম আবার বললেন, সামনের মাসেই হয়তো বিয়েটা হয়ে যাবে। কিছু কি করা যায় না মা? কথাগুলো বলতে গিয়ে তার গলা কেঁপে উঠল। প্রভা কয়েক সেকেন্ড কোনো উত্তর দিল না, শুধু নিচের দিকে তাকিয়ে রইল। তারপর মুখ তুলে শান্ত গলায় বলল, কি করব আমি আম্মা, কি করার আছে আমার? প্রভা একটু থেমে তিক্ত হাসে, আপনার ছেলে তো আমাকে ডিভোর্স দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। কথাগুলো শুনে মারফুয়া বেগমের কপালে বাজ পড়ে যায়। তিনি অবাক হয়ে তাকালেন, তোদের এখনো ডিভোর্স হয়নি? প্রভা মাথা নাড়ায়, না, কিন্তু রাজ তো আমাকে বলেছে ডিভোর্স কমপ্লিট। প্রভা দীর্ঘশ্বাস ফেলল, কাগজে সই এখনো হয়নি আম্মা, এই মুহূর্তে ডিভোর্স কার্যকর হবে না। আইনগতভাবে সবকিছু সম্পন্ন হতে আরো 8-9 মাস সময় অপেক্ষা করতে হবে।
মারফুয়া বেগম নির্বাক হয়ে গেলেন। তিনি কিছু বললেন না, শুধু মেয়েটার দিকে তাকিয়ে রইলেন। প্রভা নিজের আঙ্গুলগুলো মুঠো করে বসে আছে। অবশেষে খুব শান্ত স্বরে বলল, আমি মা হতে চলেছি। মারফুয়া বেগমের চোখ বন্ধ করে ফেললেন। এক মুহূর্তে তার বুকের ভেতর অদ্ভুত এক অনুভূতির ঢেউ আসতে পড়ল। শান্তি, অশান্তি, স্বস্তি, ভয় সবকিছু একসাথে এসে জড়িয়ে গেল। তার নাতি বা নাতনি পৃথিবীতে আসতে চলেছে, এই ভাবনাটা বুকের ভিতর অদ্ভুত উষ্ণতা ছড়িয়ে দিচ্ছে। আবার একই সঙ্গে মনে হচ্ছে কত কিছু ভেঙে যাচ্ছে, কত কি হাতছাড়া হয়ে যাচ্ছে। এই অনুভূতির নাম কি তিনি নিজেও জানেন না। কিছুক্ষণ পর ধীরে ধীরে চোখ খুললেন তিনি। চোখ দুটো স্বাভাবিকভাবে ভেজা। নরম গলায় জিজ্ঞাসা করলেন, রাজ সবটা জানে তাই না? বাবা মাথা নেড়ে সম্মতি জানায়, হুম, আমি জানতাম এই খবরটা কখনোই আপনাদের বলবে না। মারফুয়া বেগমের বুকটা হঠাৎ মোচড় দিয়ে উঠল। তিনি কষ্ট নিয়ে বললেন, তুইও জানানোর প্রয়োজন মনে করিসনি? প্রভা কিছুক্ষণ চুপ করে রইল। মৃদু সুরে সে বলল, কি হবে বলে? মারফুয়া বেগম চলচল চোখে তাকিয়ে রইলেন প্রভার দিকে। মেয়েটার মুখটা আগের মতোই আছে, অথচ কত বদলে গেছে। যে মেয়েটা একসময় ছোট ছোট ব্যাপারেও তার কাছে ছুটে আসতো, আজ সে নিজের জীবনের সবচেয়ে বড় খবরটাও একা বয়ে বেড়াচ্ছে। কেন যেন সেই মুহূর্তে তার নিজের উপরেই ঘৃণা হতে লাগে। মায়ের পরিচয় দেওয়ার অধিকার থাকলেও সন্তানের ভুলের দায় থেকে তিনি কি সত্যিই মুক্ত, নাকি ছেলের প্রতিটি অন্যায়ের কিছু অংশ তার খাদেও সে জমা হয়েছে? প্রভা প্রভার দিকে তাকিয়ে থাকতে থাকতে তার চোখ বেয়ে নিঃশব্দে একটি অশ্রুবিন্দু গড়িয়ে পড়ে। মারফুয়া বেগম ধীরে ধীরে খাপা গলায় প্রশ্ন করলেন, কই মাস? প্রভা এক মুহূর্ত নিচের দিকে তাকিয়ে থাকে, শান্ত সুরে উত্তর দেয়, 3 মাস। কথাটা শোনার পর মারফুয়া বেগমের চোখ আবার বেজে উঠল। বুকের ভেতর জমে থাকা অগণিত অনুভূতি একসঙ্গে নাড়া দিয়ে উঠল। তিনি আলতো করে প্রভার হাত নিজের হাতে নিয়ে বললেন, শোন, আমি তোর আর আমার নাতির দায়িত্ব নেব। হয়ে যাক ডিভোর্স, কিন্তু আমার নাতি তো আর পর হয়ে যাবে না। প্রভার ঠোঁটের কোণে হালকা একটা হাসি ফুটে উঠল। আমি চাই না এটা, আম্মা। কেন চাস না? এই সন্তান এই বাড়ির একমাত্র উত্তরাধিকার। আমি চাই এই সন্তান তার প্রাপ্য পাক। আমাদের সব প্রপার্টি 80% রাজের নামে করা, আর বাকি 20% তোর শ্বশুর আমার নামে। এই অংশটা আমি তোর সন্তানের নামে করে দেব। বাবা কিছুক্ষণ নীরব রইল, তারপর খুব দৃঢ় কণ্ঠে বললেন, আমি বিন্দুমাত্র সম্পত্তি আমার সন্তানকে ভোগ করতে দেব না আম্মা। যেখানে সে তার পিতাকেই পাচ্ছে না, সেখানে সে এই সম্পত্তির কোনো প্রয়োজন নেই। কিন্তু প্রভা, তার কথা শেষ হওয়ার আগেই প্রভা মাথা নেড়ে থামিয়ে দেয়। কোনো কিন্তু না আম্মা, আমি আপনাকে এই ব্যাপারে অনুরোধ করছি, এমন দাবি করবেন না দয়া করে। মারফুয়া বেগম হতাশ চোখে মেয়েটার দিকে তাকিয়ে রইলেন। তিনি বুঝতে পারছিলেন প্রভার এই সিদ্ধান্ত কোনো মুহূর্তের আবেগ নয়, দীর্ঘ কষ্ট, অপমান, ভাঙ্গন আর একাকিত্বের ভেতর দিয়ে হেঁটে আসা একজন নারীর দৃঢ় অবস্থান এটা। তার বুকের ভেতর হাহাকার জমতে লাগে। একদিকে নিজের নাতির ভবিষ্যৎ নিয়ে চিন্তা, অন্যদিকে প্রভার আত্মসম্মানের সামনে দাঁড়িয়ে থাকা অসহায়ত্ব। তিনি জানেন এই মেয়েটাকে জোর করে কোনো সিদ্ধান্ত আনা সম্ভব নয়। ধীরে ধীরে তিনি প্রভার মাথায় হাত বুলাতে লাগলেন। আঙ্গুলগুলো কাঁপছে। মারফুয়া বেগম ভাঙ্গা গলায় বললেন, আমাকে মাফ করে দিস মা, তোর জন্য আমি কিছু করতে পারলাম না। একমাত্র সন্তান বলে সবকিছু কেমন জানি মুখ বুজে মেনে নিচ্ছি। আমি চেয়েও প্রতিবাদ করতে পারছি না। আমি জানি এটা অন্যায় করছি, কিন্তু ওর সামনে গেলে আমার আর কিছুই করার ক্ষমতা থাকে না। আমি মা, প্রভা, মা হয়ে যাই আমি তখন। মারফুয়া বেগম এক মুহূর্তেই থেমে গেলেন, চোখ তুলে তাকালেন প্রভার দিকে। কিন্তু আমি জানি ও খুব বাজেভাবে ভুগবে, তোর শূন্যতা ও বুঝবে, কিন্তু তখন কিছুই করার থাকবে না। প্রভা কিছুক্ষণ চুপ করে রইল, তারপর খুব শান্ত গলায় বলল, আমি তো আপনাকে চিনি আম্মা, তাই আপনার প্রতি আমার কোনো অভিযোগ নেই। মারফুয়া বেগম মাথা নামিয়ে নিলেন, ঠোঁট কেঁপে উঠছে।
তবুও তিনি কিছু বলতে পারছিলেন না। কিছুক্ষণ পর তিনি আবার বললেন, এবার কণ্ঠে তিক্ততা মেশানো কষ্ট। একরকম একটা মেয়েকে ছেড়ে আমার ছেলেটাকে আরেকটা মেয়ের সাথে নিজেকে জড়িয়ে ফেলেছে। আমি জানি ওই মেয়েটা ওকে ভালোবাসে না, ও শুধু আমার ছেলের অর্থ সম্পত্তিকে ভালোবাসে। খুব বাজে মেয়ে। আরো অনেক বাজে কথা শুনেছি আমি, তোকে বলতেও আমার মুখে আটকে যাচ্ছে। এবার প্রভা আর নিজেকে ধরে রাখতে পারলেন না। তার ভিতরে জমে থাকা কষ্ট, অপমান, চাপা রাখা, ভাঙ্গন সব একসাথে ফেটে পড়ল। সে ঝরঝর করে খেতে ফেলল। আমি এই সম্পর্কে কিছু শুনতে চাই না আম্মা। আমি শুধু আমার সন্তানকে নিয়ে ভালোভাবে বাঁচতে চাই। প্রভা মাথা তুলে তাকায়, চোখ লাল হয়ে গেছে। আপনার ছেলেকে আমি কোনোদিনও ক্ষমা করব না, কোনোদিনও না। কেন এসেছেন আম্মা? আপনি কেন এসেছেন? আমাকে দুর্বল বানাবেন না, একটুও না। আমি শক্ত থাকতে চাই, আমার সন্তানের জন্য আমি শক্ত হতে চাই। শেষ কথাগুলো বলতে গিয়ে তার কণ্ঠ প্রায় হারিয়ে যায়। মারফুয়া বেগম এগিয়ে এসে প্রভাকে জড়িয়ে ধরে। প্রভা ভিতরে সব ভাত ভেঙে যায়। সে নিজেকে আর ধরে রাখতে পারে না। মারফুয়া বেগম মুখের ভিতর মুখ গুজে সে কেঁদে উঠল। আর মারফুয়া বেগমও, তার চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ছে চুপচাপ। সময়ের গতির জন্য প্রভার প্রেগনেন্সি আজ 8 মাসে চলে। সময় পরিক্রমায় অনেক কিছু বদলিয়েছে। জীবনের যে অধ্যায়গুলো একসময় কেবল বেদনা, অনিশ্চয়তা আর একাকিত্বে ভরা ছিল, সেগুলোর রং ধীরে ধীরে পাল্টাতে শুরু করেছে। সবকিছু একদিনে বদলায়নি, পরিবর্তন এসেছে খুব ধীরে, নিঃশব্দে। ঠিক যেমন ভোর হওয়ার আগে অন্ধকার একটু একটু করে পাতলা হয়ে যায়। এই কয়েক মাসে শুধু প্রভার সাথেই নয়, তার পুরো পরিবারের সাথেও ফারহানের সম্পর্ক সহজ ও স্বাভাবিক হয়ে উঠেছে। প্রভার অফিসে যাওয়া বন্ধ হয়ে আসা থেকে কাজ শুরু করার ঠিক 2 দিন পরের ঘটনা। সেদিন দুপুরবেলা হঠাৎ করেই ফারহান তাদের বাসায় এসে হাজির হয়েছিল। তার দুই হাত ভর্তি ছিল নানা জিনিসে, ফলমূল, মিষ্টি, মাদার্স মাদার হরলিক্স, গুঁড়ো দুধ, বিভিন্ন ধরনের বাদাম, খেজুর, পুষ্টিকর বিস্কুট, এমনকি ডাক্তারের পরামর্শ অনুযায়ী প্রয়োজন হতে পারে এমন সবকিছু স্বাস্থ্যকর খাবারও। একজন গর্ভবতী মায়ের যত্নের জন্য যা যা প্রয়োজন হতে পারে, তার প্রায় সবকিছুই সে সঙ্গে করে নিয়ে এসেছিল। প্রথম দিকে বিষয়টা দেখে প্রভা যেমন অপ্রস্তুত হয়েছিল, তার পরিবারের মানুষরাও কিছুটা বিস্মিত হয়েছিল। তবে সেই বিস্ময় খুব বেশিক্ষণ স্থায়ী হয়নি। নিজেকে সে কখনো প্রভার অফিসের বস হিসাবে পরিচয় দেয়নি, বরং অত্যন্ত স্বাভাবিক ভঙ্গিতে বলেছিল সে প্রভার বহু বছরের পুরনো বন্ধু, সেই কলেজ জীবনের বন্ধু, যাদের একসাথে পথ চলা, হাসি ঠাট্টা, গল্পগুজব অনেকেই দেখেছে। প্রভার বাবা মা, বড় ভাই এবং পরিবারের অন্য সদস্যদেরও সেই সময়ের কিছু স্মৃতি ছিল। তারা অস্পষ্টভাবে হলেও ফারহানকে মনে করতে পারছিলেন। ফলে তাকে আপন করে নিতে খুব বেশি সময় লাগেনি। অবশ্য কয়েকবার প্রভা সত্যিটা বলতে চেয়েছিল সে ফারহান শুধু তার পুরনো বন্ধু নয়, তার কর্মস্থলের সর্বোচ্চ দায়িত্বে থাকা মানুষটাও। কিন্তু প্রতিবারই ফারহান কোনো না কোনোভাবে তাকে থামিয়ে দিয়েছে। তার যুক্তি ছিল খুব সহজ। মানুষ মানুষ যখন কারোর পদমর্যাদা জানতে পারে, তখন সম্পর্কের ভিতর অদৃশ্য একটা দূরত্ব তৈরি হয়ে যায়। অকারণ, অসম্মান, অপ্রয়োজনীয় আগ্রহ, বাড়তি গুরুত্ব, এসব তার ভালো লাগতো না। সে চাইতো না তার প্রবার পরিবার তাকে অন্য চোখে দেখুক। তাই সে নিজের পরিচয়টা খুব সাধারণ রেখেছিল, শুধু একজন বন্ধু, অনেক বছরের পুরনো একজন বন্ধু। সেদিনের পর থেকে সেই বাড়িতে তার যাতায়াত অনেক সহজ হয়ে যায়। প্রথম দিকে সপ্তাহে 1 দিন 2 দিন এলেও পরে ধীরে ধীরে নিয়মিত হয়ে ওঠে। কখনো ফল নিয়ে আসে, কখনো ডাক্তার দেখানোর পর প্রয়োজনীয় ঔষধ, কখনো আবার বাজার থেকে এমন সব জিনিসপত্র নিয়ে আসে যেগুলোর কথা প্রভা নিজেও ভাবেননি। প্রভা প্রথম আপত্তি করত। তার মনে হতো একজন মানুষের জন্য এভাবে বারবার কষ্ট করা ঠিক নয়। কিন্তু ফারহান কখনো সেই আপত্তি শুনতো না। প্রতিবার একই রকম নির্লিপ্ত মুখে সবকিছু এগিয়ে দিত, যেন এগুলো কোনো বিশেষ কাজ নয়, যেন এটা স্বাভাবিক।
ধীরে ধীরে প্রভার পরিবারের মানুষও বিষয়টার সাথে অভ্যস্ত হয়ে যায়। প্রভার মা তো একসময় প্রায় নির্ভর করতে শুরু করে তার উপর। কোনো ওষুধ শেষ হয়ে গেলে ফোন করতেন, ডাক্তারের রিপোর্ট বুঝতে সমস্যা হলে ছবিটা পাঠিয়ে দিতেন। এমনকি হাসপাতালের অ্যাপয়েন্টমেন্টের সময়টাও অনেক ক্ষেত্রে ফারহানি ঠিক করে দেয়। আশ্চর্যের বিষয় হলো এসব দায়িত্ব কখন যে তার জীবনের অংশ হয়ে উঠেছে সে নিজেও হয়তো বুঝতে পারেনি। তবে সবচেয়ে বেশি পরিবর্তন এসেছিল প্রভার বাবার মধ্যে। প্রথম দিকে তিনি কিছুটা দূরত্ব বজায় রাখলেও সময়ের সাথে সাথে সেই দূরত্ব ভেঙে যায়। একজন দায়িত্ববান, ভদ্র এবং পরিণত মানুষ হিসেবে ফারহানকে তার ভালো লাগতে শুরু করে। প্রায়ই সন্ধ্যার দিকে দুজনকে একসাথে বারান্দায় বসে চা খেতে দেখা যায়। কখনো ব্যবসা নিয়ে আলোচনা, কখনো দেশের অর্থনীতি নিয়ে, আবার কখনো একেবারে সাধারণ পারিবারিক গল্প। ফারহান মন দিয়ে শোনে। অন্যের কথা মনোযোগ দিয়ে শোনার যে বিরল গুণটা মানুষের মধ্যে খুব কম দেখা যায়, সেটা তার মধ্যে ছিল। আর সেই কারণে হয়তো মানুষ খুব সহজেই তার প্রতি নির্ভরশীল হয়ে পড়ত। প্রবার গর্ভাবস্থায় 8 মাস চলে। সময়ের সঙ্গে সঙ্গে তার শরীরেও এসেছে মাতৃত্বের স্পষ্ট চাপ। গর্ভকালীন পানির কারণে শরীরের প্রতি কিছুটা ফুলে উঠেছে, মুখগুলো গোল হয়েছে, মুখমণ্ডল গোল হয়েছে, কিন্তু সেই পরিবর্তন তাকে মলিন করেনি, বরং অন্যরকম সৌন্দর্য ভরে তুলেছে। উজ্জ্বল শ্যামবর্ণ গায়ের রং যেন আগের চেয়েও দীপ্ত হয়ে উঠেছে। তার চোখে মুখে চলাফেরায় ছড়িয়ে পড়েছে কোমলতা। মাতৃত্বের সে স্বাভাবিক আভা তাকে এমন এক সৌন্দর্য দিয়েছে যা কোনো অলংকার বা প্রসাধনীর প্রয়োজন ছাড়াই মানুষকে মুগ্ধ করে রাখে। গত কয়েক মাসে প্রভা নিজেকে অনেকটাই বদলে ফেলেছে। জীবনের তীব্র আঘাতগুলো তাকে ভেঙে দিয়েছিল ঠিকই, কিন্তু সেই ভাঙাচোরা অংশগুলো জোড়া লাগানোর শক্তিও সে খুঁজে পেয়েছে নিজের ভিতরেই। এখন আর অতীতের প্রতিটি স্মৃতি তাকে আগের মতো কাঁদায় না। কষ্ট হয়, বুকের ভেতর শূন্যতার অনুভব করে, কিন্তু সেই শূন্যতাকে গ্রাস করে নিজেকে আরো একটু অনুভূতি, মা হওয়ার অনুভূতি। তার সমস্ত ভালোবাসা, সমস্ত স্বপ্ন আর সমস্ত অপেক্ষার কেন্দ্রবিন্দু এখন তার অনাগত সন্তান। দিনের বেশিরভাগ সময়ে সে নিজেকে সন্তানের কথা ভাবতে ভাবতেই কাটিয়ে দেয়। ছোট্ট মানুষটা যখন পেটের ভিতর নড়াচড়া উঠে, হালকা লাথি দেয় কিংবা নিজের অস্তিত্ব জানান দেয়, তখন প্রবার বুক ভরে যায় প্রশান্তিতে। মনে হয় পৃথিবীর সমস্ত অস্থিরতা থেকে দূরে কোথাও একটুকরো নিরাপদ আশ্রয় খুঁজে পেয়েছে সে। পেটের ভিতরে ছোট্ট প্রাণীটির নাড়াচড়া এখন নিয়মিত অনুভব করে সে। প্রতিদিনই সে নিজের ফুলে ওঠা পেটের উপর হাত রেখে সন্তানের সঙ্গে সময় কাটায়। ভবিষ্যতের অসংখ্য স্বপ্ন বুনে, হাজারো কথা মনে মনে বলে যায়। যদিও সে কথাগুলোর কোনো উত্তর আসে না, তবুও তার মনে হয় ছোট্ট প্রাণটা সবকিছুই শুনছে, সবকিছুই বুঝছে। প্রথম দিকে যে ভয়, অনিশ্চয়তা আর দুশ্চিন্তা তাকে প্রতিদিন গ্রাস করত, সেগুলো এখন অনেকটাই কমে এসেছে। সব কষ্ট মুছে যায়নি, সব ক্ষতও সেরে ওঠেনি, কিন্তু সেই ক্ষতগুলোর পাশে নতুন কিছু অনুভূতির জায়গা করে নিয়েছে। আশা, অপেক্ষা আর মমতা। প্রতিদিনই রাতে ঘুমানোর আগে সে নিজের পেটের উপর হাত রেখে শুয়ে থাকে, শিশুটির নড়াচড়া অনুভব করে। মাঝে মাঝে তার মনে হয় পৃথিবীর সব ভাঙন, সব অপূর্ণতা, সব হারিয়ে ফেলা জিনিসের মাঝেও এই ছোট্ট প্রাণীটার যেন তাকে নতুন করে বাঁচার আশা দিয়েছে, জীবনকে আবার শুরু করার সাহস দিয়েছে। আর ঠিক সেই সময়গুলোতে অজান্তেই তার মনে পড়ে যায় আরেকটা মানুষের কথা, যে মানুষটা কোনো দাবি করেনি, কোনো অধিকার ফলায়নি, কোনো প্রশ্ন করেনি, শুধু নিঃশব্দে পাশে দাঁড়িয়ে থেকেছে। বৃষ্টি হোক কিংবা রোদ, অস্থিরতা হোক কিংবা নীরবতা, সব সময়। এক সময় প্রবার মনে হতো পৃথিবীতে তার আপন বলতে আর কেউ নেই। জীবনের সবচেয়ে প্রয়োজনের মুহূর্তে যাদের পাশে পাওয়ার কথা ছিল, তাদের অনেকেই দূরে সরে গেছে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সে বুঝতে শিখেছে, সব সম্পর্ক রক্তের বন্ধনে তৈরি হয় না। কিছু মানুষ হঠাৎ করে জীবনের অংশ হয়ে যায় আর নিঃশব্দে এমন জায়গায় দখল করে নেয় যা অন্য কারোর পক্ষে পূরণ করাও সম্ভব নয়। ফারহানকে মনে হলেই আজকাল প্রবার ভিতরে কৃতজ্ঞতার অনুভূতি জন্মায়। কলেজের জীবনের সেই দিনগুলোর কথা এখনো তার স্পষ্ট মনে আছে। কত হাসি, কত গল্প, কত ছোট ছোট স্মৃতি জমেছিল সেই সময়টায়।
তারপর একদিন হঠাৎ করেই সবকিছু বদলে গেল। পারিবারিক কারণে তাদের শহর ছেড়ে চলে যেতে হয়েছিল। ঘটনাগুলো এত দ্রুত ঘটেছিল যে ফারহানকে কিছু জানানোর সুযোগও পায়নি সে। বিদায় বলার সুযোগ তো দূরের কথা, ঠিকমতো যোগাযোগের কোনো উপায়ও ছিল না। তখনকার সময়ে পরিস্থিতিও আজকের মতো ছিল না। একটি মেয়ের একা কোথাও গিয়ে পুরনো বন্ধুর খোঁজ নেওয়ার খুব সহজ ব্যাপার ছিল না। পরিবার, সমাজ আর চারপাশের অসংখ্য সীমাবদ্ধতা তাকে আটকে রেখেছিল। ফলে ধীরে ধীরে যোগাযোগের শেষ সুতোটাও চিরে যায়। কিন্তু মানুষটাকে বলতে পারেনি প্রভা। অনেক রাতেই পুরনো স্মৃতিগুলো মনে পড়ে তার চোখ ভিজে উঠত। কারণ ফারহান শুধু একজন বন্ধু ছিল না, ছিল তার সবচেয়ে কাছের মানুষগুলোর একজন। জীবনের এমন এক সময়ের সঙ্গী যখন বন্ধুত্বগুলো ছিল নিঃস্বার্থ, সম্পর্কগুলো ছিল স্বচ্ছ। তাই এত বছর পর আবার যখন ফারহান তার জীবনে এসে ফিরে এলো, তাও এমন এক সময়ে যখন চারপাশে সবকিছু অন্ধকার মনে হচ্ছিল, তখন প্রভা মাঝে মাঝে সত্যিই মনে হয় মানুষটা যেন আল্লাহর পাঠানো এক বিশেষ উপহার। এমন একজন যে যে কোনো দাবি ছাড়াই পাশে দাঁড়িয়েছে, কোনো প্রতিদানের আশা ছাড়াই দায়িত্ব নিয়েছে। জীবন যখন তাকে একের পর এক শূন্যতা উপহার দিয়েছে, তখন সেই শূন্যতার মাঝেই ফারহান হয়ে উঠেছে এক টুকরো আশ্বাস। অন্যদিকে রাজ আর অনন্যার সংসারও নিজেদের মতো করে গুছিয়ে এগিয়ে চলেছে। তাদের বিয়ের 3 মাস পেরিয়েছে। এই অল্প সময়ের মধ্যেই তারা নিজেদের জীবনের আনন্দ আর বাস্তবতার এক আলাদা ছন্দ খুঁজে পেয়েছে। অনন্যার দিনগুলো কাটছে হাসি, ঘোরাঘুরি আর নতুন নতুন কেনাকাটায়। বিয়ের পর থেকে কত কেনাকাটা করেছে তার হিসাব হয়তো সে নিজেও জানে না। পোশাক, গহনা, প্রসাধনী, প্রতিটি জিনিসই তার অদম্য উৎসাহ। রাজও যথাসম্ভব তার সব ইচ্ছা পূরণ করার করার করছে। বিয়ের মাত্র 3 মাসের মধ্যে দুবার বিদেশ ভ্রমণ হয়ে গেছে তাদের। নতুন জায়গা দেখা, ছবি তোলা, বিলাসী হোটেলে থাকা আর দুজনের একসঙ্গে সময় কাটানো, সব মিলিয়ে তাদের জীবনটা বাইরে থেকে দেখলে নিখুঁত বলেই মনে হয়। দুজনের পৃথিবী যেন রঙিন আলোয় ভরা এক আলাদা জগৎ, যেখানে আপাতত কোনো দুঃখ বা অস্থিরতার ছায়া নেই। বিকালের আলোয় তখন ড্রয়িং রুমের জানালা দিয়ে ভিতরে ঢুকছে। বাসার পরিবেশটাও বেশ শান্ত। ঠিক তখনই দরজায় কলিং বেল বেজে ওঠে। অর্ষি রান্নাঘর থেকে হাত মুছতে মুছতে এসে দরজা খুলে দেয়। দরজার ওপাশে একজন ডেলিভারি বয় দাঁড়িয়ে আছে, মেঝেতে একটি পার্সেল। অর্ষি ব্রুকুসকে তাকায়। এইসব কি? ম্যাম, পার্সেল। কিন্তু আমি তো কোনো অর্ডার করিনি। কার নামে দেওয়া? প্রভা ইরিন। প্রভা? জি ম্যাম। আচ্ছা, একটু দাঁড়ান। দরজা আধখোলা রেখেই আরশি ভেতরের দিকে চলে যায়। প্রভা তখন নিজের ঘরে বসেছিল। বিছানার মাথার দিকে হেলান দিয়ে একটু উপন্যাস পড়ছে। গর্ভাবস্থার শেষ সময়গুলোতে বই তার সবচেয়ে কাছের সঙ্গী হয়ে উঠেছে। চারপাশের ব্যস্ততা থেকে দূরে গল্পের ভেতর ঢুকে থাকলে সময়টুকু একটু দ্রুত কেটে যায়। অর্ষি দরজার কাছে এসে ডাকে, প্রভা। প্রভা বই থেকে চোখ তুলে তাকায়। জি ভাবি। তোমার একটা পার্সেল এসেছে। ফারহান কিছু পাঠিয়েছে নাকি? প্রভার চোখে বিস্ময় ফুটে ওঠে। পার্সেল? হ্যাঁ। না তো, ফারহান তো সাধারণত পার্সেলে কিছু পাঠায় না, যা দেয় নিজেই নিয়ে আসে। ওর সে কাঁধ কাঁধ জাগায়। তাহলে কে পাঠিয়েছে জানি না, এসো রিসিভ করো। প্রভা বইটা বন্ধ করে পাশে রেখে দেয়। তারপর ধীরে ধীরে বিছানা থেকে নামে। 8 মাসের গর্ভাবস্থায় শরীরের অনেকটাই ভারী হয়ে গেছে। ফুলে উঠে পেটটা পেটটা নিয়ে এখন আগের মতো দ্রুত হাঁটাচলা সম্ভব হয় না। প্রতিটি পদক্ষেপেই নিতে হয় সাবধানে। এক হাত স্বাভাবিকভাবেই পেটের উপর রেখে ধীরে ধীরে ঘর থেকে বেরিয়ে এলো সে। প্রভা ধীরে ধীরে ড্রয়িং রুমে এসে দাঁড়ায়। দরজার সামনে এসে সে দেখতে পেল মেঝেতে রাখা একটি বেশ বড়সড় কার্টুনের বক্স। বক্সটির আকার দেখে তার ভ্রু কুঁচকে যায়। ডেলিভারি বয়টি ভদ্রভাবে দাঁড়িয়েছিল পাশে। প্রভা এগিয়ে এসে বলল, আমি প্রভা ইরিন। ছেলেটি সঙ্গে সঙ্গে হাতে থাকা কাগজটা এগিয়ে দেয়। ম্যাম, আপনার পার্সেল। একটু এখানে সাইন করে দিন, আমি তাহলে যেতে পারি। প্রভা কাগজটার দিকে তাকালেও সঙ্গে সঙ্গে কলম ধরল না। কে পাঠিয়েছে বলতে পারেন? ওয়েট ম্যাম।
ডেলিভারি বয় পকেট থেকে মোবাইল বের করে কিছুক্ষণ স্ক্রিনে চোখ বুলালো, তারপর মাথা তুলে বলল, মারফুয়া বেগম পাঠিয়েছেন। নামটা শুনে প্রভা কিছুক্ষণ চুপ করে রইল। তার চোখে স্পষ্ট বিস্ময় ফুটে ওঠে। পেছনে দাঁড়িয়ে থাকা অর্ষির দিকে তাকায় সে। অর্ষিও সমান অবাক হয়ে তাকিয়ে আছে। এক মুহূর্ত নীরব থাকার পর প্রভা কাগজে স্বাক্ষর করে দিল। ডেলিভারি বয় বিদায় নিয়ে চলে যেতেই অর্ষি সামনে এগিয়ে এলো। বড় কার্টুনের বক্সটার দিকে তাকিয়ে কৌতূহলী গলায় বলে ওঠে, তোমার শাশুড়ি এসব পাঠিয়েছেন? এত কিছু কি আছে এতে? প্রভা হালকা মাথা নাড়ে, জানি না ভাবি। গত কয়েক মাসে মারফুয়া বেগম প্রায় প্রতিদিন অন্তত একবার, কখনো কখনো দুবার ফোন করেন। প্রভার শরীর কেমন আছে, সময় মতো খাওয়া হচ্ছে কিনা, ডাক্তার কি বলেছে, সবকিছুই খোঁজ নেন। প্রথম দিকে বিষয়টা প্রভার কাছে অস্তুতিকর লাগতো। এটাই রাজের প্রথম সন্তান, আর মারফুয়া বেগমের বংশের প্রথম নাতি কিংবা নাতনি। সন্তানটির প্রতি তার মায়া দিন দিন আরো বেড়ে উঠেছে। ব্যাপারটা স্বাভাবিক। গত কয়েক মাসে একাধিকবার তিনি খাবার, ফলমূল, প্রয়োজনীয় নানা জিনিস পাঠাতে চেয়েছেন, কিন্তু প্রতিবারই প্রভা বিনয়ের সঙ্গে না করে দিয়েছে। নিজের আত্মসম্মান বোধের জন্য সে কিছু নিতে চায়নি। মারফুয়া বেগমও জোর করেননি, তবে আজ মনে হচ্ছে তিনি আর প্রভার আপত্তির তোয়াক্কা করেননি। ঠিক তখনই নিজের কক্ষ থেকে বেরিয়ে এলেন রহিমা ইয়াসমিন। ড্রয়িং রুমে এসে এত বড়সড় কার্টুন দেখিয়ে তিনি বিস্মিত হয়ে ভ্রু কুঁচকে বললেন, এটা কি? অর্ষি বক্সটার দিকে তাকিয়ে হালকা হেসে বলল, প্রভার শাশুড়ি পাঠিয়েছে। কথাটা শুনে রহিমা ইয়াসমিন বিস্মিত চোখে প্রভার দিকে তাকালেন। প্রভার শাশুড়ি? প্রভা মৃদু মাথা নাড়ল। কিছুক্ষণ বক্সটার দিকে তাকিয়ে সে শান্ত গলায় বলল, ভাবি বক্সটা খুলো। অর্ষি আর দেরি করলো না। রান্নাঘর থেকে একটা ছুরি এনে কার্টুনের উপর লাগানো মোটা ট্যাপগুলো কাটতে শুরু করলো। কয়েক মুহূর্ত পর ঢাকনাটা খুলতে সবাই একসঙ্গে ভিতরে তাকায়, আর তারপরে বিস্ময়ে তাদের চোখ বড় হয়ে গেল। অর্ষি এক এক করে বের করতে থাকে। সবার সবার উপরে সাজানো ছিল কয়েকটা ছোট ছোট রঙিন পুতুল। নরম কাপড়ের তৈরি পুতুলগুলো এতটাই সুন্দর ছিল যে দেখলে আদর করতে ইচ্ছে করে। পুতুলগুলোর নিচের ছিল কয়েকটি বাজ করা ছোট বেবি ব্যাট। তার পাশেই সুন্দর করে গুছিয়ে রাখা একটি ছোট্ট মশারি ছিল, শিশুর মাথার জন্য ছোট্ট বালিশ, আর তার সঙ্গে তিনটি পাশ বালিশ। এক এক করে জিনিসগুলো বের করতে করতে অর্ষির বিস্ময় যেন আরো বাড়তে লাগে। এক পাশে সারি করে রাখা ছিল বেবি অয়েল, শ্যাম্পু, বেবি সোপ, লোশন, ক্রিম। অন্য পাশে ছোট 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 জামা কাপড়, নরম তোয়ালে, হাত মোজা, পায়ের মোজা, শিশুর প্রয়োজন হতে পারে এমন প্রায় সবকিছুই ছিল সেখানে। মনে হচ্ছিল একজন দাদি আর অনাগত নাতির বা নাতনির জন্য যতটুকু ভালোবাসা জমিয়ে রাখতে পারেন সবটুকু যেন এই বক্সের ভিতরে গুছিয়ে পাঠিয়ে দিয়েছেন। রহিমা ইয়াসমিন ধীরে ধীরে একটা ছোট জামা হাতে তুলে নিলেন। সাদা কাপড়ের উপর নীল রঙের ছোট্ট ছোট্ট মেঘ আঁকা। তার চোখে অদ্ভুত কোমলতা নেমে এলো। আল্লাহ, কি সুন্দর! অর্ষিও মুগ্ধ হয়ে বলল, দেখেই বোঝা যাচ্ছে কত যত্ন করে সব কিনেছে। সবকিছু বের করার পরে বাক্সের ভিতরে নিচে একটা বাজ করা কাগজ দেখতে পায় অর্ষি। সে কাগজটা তুলে নিয়ে কিছুক্ষণ তাকিয়ে রইল, তারপর প্রভার দিকে এগিয়ে দিল। মনে হয় একটা চিঠি। প্রভা হাত বাড়িয়ে কাগজটা নিল। বাজ করা সাদা কাগজটার দিকে কিছুক্ষণ দীর্ঘশ্বাস তাকিয়ে রইল সে। তার মুখের অভিব্যক্তি ধীরে ধীরে বদলে যেতে লাগলো। অর্ষি কয়েক মুহূর্ত অপেক্ষা করে বলে উঠে, চুপচাপ দাঁড়িয়ে আছো কেন, কাগজটা খুলো। প্রভা ধীরে সুরে বলল, এই সব কেন পাঠিয়েছেন উনি? অর্ষি তার দিকে তাকিয়ে মৃদু হাসে, তোমার শাশুড়ি তো তোমার যথেষ্ট খোঁজ নেন। আগেও কতবার কত কিছু পাঠাতে চেয়েছেন, তুমি নিজেই নিতে চাওনি। কিন্তু প্রথম নাতি নাতনির জন্য দাদি কিছু পাঠাবে না, সেটা কি হয়? আমার মনে হয় সেই কারণেই পাঠিয়েছেন। কথাগুলো শুনে প্রভা কিছু বলল না। তার দৃষ্টি স্থির হয়ে রইল তার হাতে ধরা বাজ করা কাগজটার উপর। চারপাশে উপস্থিত সবাই তার মুখের দিকে তাকিয়ে আছে, কিন্তু সে যেন মুহূর্তের জন্য অন্য কোথাও হারিয়ে গেছে। ধীরে ধীরে সে চিরকুটটা খুলে পড়তে শুরু করলো। প্রিয় বৌমা, ভাবছো প্রতিদিন ফোনে কথা হয়, তাহলে আবার চিটকুট কেন লিখলাম, তাই না? আসলে আমি এই বক্সটা নিয়ে ফোনে তোমার সঙ্গে
কোনো আলাপ করতে চায় না, তাই এই চিরকটা লিখলাম। আমার সন্তান রাজ, আমার একমাত্র সন্তান। অনেক আদরে বড় করেছি, তার এই প্রতিটা অন্যায় সুতোয় বাঁধা পুতুলের মতো মতো মেনে নিচ্ছি। এতে আমিও সমান দোষী। এই দোষ আমি মাথা পেতে গ্রহণ করছি। কিন্তু তার শাস্তি হিসেবে আমি আমার নাতি বা নাতনিকে দূরে সরিয়ে রাখতে পারবো না। তোমার প্রেগনেন্সির সমস্ত খরচ আমি বহন করতে চেয়েছি, কিন্তু তুমি দাওনি। তোমার কথার কাছে হার মেনে নিয়েছি আমি। কিন্তু আমার নাতনি, হ্যাঁ, এই রহমান পরিবারের উত্তরাধিকার আসতে চলেছে। তার দাদা দাদির পক্ষ থেকে কিছু যাবে না, এটা তো হতে পারে না। তাই আমি নিজে মার্কেটে গিয়ে পছন্দ করে সবকিছু কিনেছি। আর নাতির জন্য আশা করব আমার দেওয়া আমার নাতির জন্য কেনা এই উপহারগুলোকে অবহেলা করবে না তুমি। এটি তোমার সন্তানের দাদি। চিঠিটা পড়া শেষ হওয়ার পরেও কিছুক্ষণ কোনো কথা বলল না প্রভা। তার চোখ দুটো স্থির হয়ে রইল কাগজটার উপর। বুকের ভিতর অদ্ভুত এক অনুভূতি জমতে লাগে। মারফুয়া বেগমের প্রতি তার কোনো রাগ কখনোই ছিল না, তবুও আত্মসম্মানের কারণে তিনি পাঠানো কোনো সাহায্য গ্রহণ করতে চায়নি। কিন্তু এই চিঠির প্রতিটি শব্দে যে মমতা লুকিয়ে আছে, সেটাকে অস্বীকার করার শক্তি আজ তার মধ্যে খুঁজে পেল না। প্রভা চিরকুটটা বাজ করে আবার আগের মতো গুছিয়ে রাখে। তারপর শান্ত গলায় বলল, সবকিছু সুন্দর করে গুছিয়ে রাখো ভাবি। আমার সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর এই সবই প্রথম ব্যবহার করবে। জাপানের রাজধানী টোকিও শহর। আভিজাত্য আর আধুনিকতার মিশেলে গড়া শহরটা রাতের আলোয় আরো বেশি জীবন্ত মনে হয়। দূর থেকে তাকালে মনে হয় পুরো শহরটাই যেন ঝলমলে এক স্বপ্ন। এক পাঁচতলা হোটেলের 20 তলার বারান্দায় দাঁড়িয়ে আছে অনন্যা। ঠান্ডা হাওয়ায় তার চুলগুলো হালকা দুলছে। পরনে কালো টি শার্ট আর অফ হোয়াইট কোয়ার্টার প্যান্ট। শহরের আলো তার চোখে প্রতিফলিত হচ্ছে, কিন্তু সে চোখে আজ কোথাও একটুখানি অস্থিরতা লুকানো। হঠাৎ পেছনে একজন এসে দাঁড়ায়। পরিচিত সেই স্পর্শে অনন্যা চমকে ওঠে। মানুষটা রাজ। রাজ অনন্যার পেছন থেকে তাকে জড়িয়ে ধরে। তারপর অনন্যার কাঁধে মাথা হেলিয়ে খুব নরম গলায় বলে ওঠে, মন খারাপ? অনন্যা কিছুক্ষণ চুপ করে থাকে, শহরের দূরের আলোগুলোর দিকে তাকিয়ে তারপর ধীরে ধীরে ঘুরে রাজের দিকে তাকায়। না, একটা কথা ভাবছিলাম। রাজ ব্রু একটু কুঁচকে জিজ্ঞাসা করে, কি কথা? অনন্যা একটু থামে। বাচ্চাটা হয়ে গেলে তুমি প্রভাকে ডিভোর্স দিবে, ঠিক আছে? কিন্তু ভবিষ্যতে যদি বাচ্চাটা তোমার সম্পত্তির দাবি করে বসে? রাজের মুখে হাসি মিলে যায়, তার চোখ গভীর হয়ে ওঠে। সে কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর খুব ঠান্ডা গলায় বলে, ও সেটা পারবে না। এসব নিয়ে চিন্তা করো না। অনন্যা তাকিয়ে থাকে। রাজ আবার বলল, বাচ্চাটা আমার সম্পত্তির উপর দাবি করতে পারবে তখনই যখন আমার নিজের কিছু থাকবে। কিন্তু আমি সেই সুযোগ তাকে দেব না। সে দাবি করার মতো বয়সে পৌঁছানোর আগেই আমি সবকিছু তোমার নামে করে দেব। কথাটা শেষ হতে অনন্যার মুখে যেন অন্ধকারটা হঠাৎ করে সরে গিয়ে আলো নেমে আসে। চোখ জোড়া ঝিলমিল করে ওঠে খুশিতে। সত্যি রাজ? হ্যাঁ। এই একটি শব্দে অনন্যার সমস্ত সংশয় যেন ভেঙে পড়ে। সে আর এক মুহূর্তে দেরি না করে রাজকে জড়িয়ে ধরে। বারান্দার ঠান্ডা বাতাস, শহরের আলো, সবকিছু মিলিয়ে প্রতিটা যেন মুহূর্তটা যেন তাদের দুজনের নিজের একান্ত জগৎ হয়ে যায়। অনন্য রাজের গালে আলতো করে চুমু দেয়। রাজও তাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে। তার হাত অনন্যার কোমরে এসে থামে এক ধরনের দখলদার ভঙ্গিতে। কোনো কথা না বলে সে অনন্যাকে কুলে তুলে নেয়। অনন্যা হালকা হেসে ওঠে। রাজ তাকে নিয়ে রুমের ভিতরে চলে যায়।
আম্মু ভাইয়া বাবা হবে। ড্রয়িং রুমের শব্দটা পড়তে ফারহান আর ফারিহা পারভিন থমকে যায়। ফারহান, ফারিহা পারভিন আর ফাহিম তিনজনই তখন বসার ঘরে ছিল। টিভিতে কি চলছে সেটা আর কারোর মনে নেই। ফাহিম সোফায় আধশোয়া হয়ে রিমোট হাতে নিয়ে ছিল। হঠাৎ করে এমন একটা কথা বলে ফেলেছে যেন এটা কোনো সাধারণ খবর। ফারিহা পারভিন কিছুক্ষণ ছেলের দিকে তাকিয়ে থাকে, তার ভ্রু কুঁচকে যায়। মানে? ফাহিম এবার একটু সোজা হয়ে বসে। হ্যাঁ আম্মু, ভাইয়া বাবা হবে। ফারহান মাথা ঘুরিয়ে ফাহিমের দিকে তাকায়, চোখ দুটো মুহূর্তে তীক্ষ্ণ হয়ে ওঠে। এক থাপ্পড় দিয়ে তোর চোয়াল ভেঙে দেব আমি। উল্টাপাল্টা কথা বলছিস কেন? ফাহিম ফুস করে ওঠে। আমি উল্টাপাল্টা বলছি? আম্মু, আমি সেই দিন নিজে দেখেছি। ভাইয়া মাদার্স হরলিক্স কিনছে, প্রেগনেন্সির সময় কি কি করা প্রয়োজন সেই সব ভিডিও দেখছে। ফারহানের মুখে প্রথমে একটা অস্তুতি, তারপর দ্রুত নিয়ন্ত্রণ আনার চেষ্টা, কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। ফারিহা পারভিন তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। ফারহান হালকা কেঁপে ওঠে এমন দৃষ্টিতে। ফাহিমের কথার পর ফারিহা পারভিন কিছু বলার আগে ফারহান দ্রুত গলা তুলে ফেলে। আম্মু, এই গবেটার কথা শুনে তুমি কোনো কথা ভাবনায় এনো না। ফাহিম সঙ্গে সঙ্গে সোফা থেকে প্রায় লাফিয়ে ওঠে। গবেট মানে কি? ফারহান একবারও তার দিকে না তাকিয়ে বিরক্ত গলায় বলে। তুই চুপ থাক। তারপর ফারিহা পারভিন দিকে ঘুরে তাকায় ফারহান, গলায় জোরে এনে যোগ করে, আম্মু, মাদার্স হরলিক্স এইসব আমার এক বান্ধবীর জন্য, সে প্রেগনেন্ট, তাই, নাথিং এলস। ফাহিম চোখ ছোট করে তাকায়। বান্ধবীর জন্য তুমি ফল নিয়ে যাবা, মাদার্স হরলিক্স কেন নিবা? আর ভিডিওই বা কেন দেখবা? ফারহানের মুখ শক্ত হয়ে যায়। তোর জবান অফ কর, না হলে কিন্তু তোকে আমি মেরে ফেলবো। ফাহিম কাঁধ জাগায়, একেবারে নির্লিপ্ত ভঙ্গিতে সোফায় আবার হেলান দেয়। তার চোখে স্পষ্ট ডোন্ট কেয়ার ভাব। ফারহান এক দীর্ঘ শ্বাস ফেলে মনে মনে ভাবে, এই ছেলেটা এতটা পাকনা কেন? ফারিহা পারভিন এবার কণ্ঠে কঠোরতা আনে। তোমরা চুপ করো। কি শুরু করেছো তোমরা? ফারহান, কাহিনী কি? ফারহান এবার মায়ের দিকে তাকায়। ফাহিমের দিকে একবার চোখ গরম করে তাকালেও ছেলেটা নির্বিকার, যেন কিছুই আসে যায় না। সে আবার দীর্ঘশ্বাস ফেলে গলায় কিছুটা আমতা স্বর এনে বলে, সত্যি বলছি আম্মু, এসব আমার বান্ধবীর জন্য। তোমার কি প্রবার কথা মনে আছে? প্রভা? হ্যাঁ আম্মু, প্রভা আমার কলেজ লাইফের সবচেয়ে কাছের বান্ধবী। ফারিহা ফারিহা ধীরে মাথা নাড়ে। হ্যাঁ মনে আছে, এই সব কিছুই তার জন্য। এখনই আমি তোমাকে বিস্তারিত কিছু বলতে পারবো না, সময় আসলে বলবো। কিন্তু ব্যাপারটা ওটা না যেটা এই টিউবলাইট ভাবছে। শেষ কথাটা ফাহিমের দিকে ইঙ্গিত করে বলতে ফাহিম ঠোঁট বাঁকায়, কিন্তু কিছু বলে না। ফারিহা পারভিন আর কিছু করলেন না। এত বছর ধরে ছেলেটাকে জানেন, সব সময় হলে ফারহান নিজেই সব বলবে। নিজের রুম থেকে বের হয়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে ড্রয়িং রুমের দিকে যেতে অনন্যার মুখোমুখি হতে হলো মারফুয়া বেগমের। অনন্যাকে দেখা মাত্রই তার দৃষ্টি পা থেকে মাথা পর্যন্ত বুলিয়ে গেল। আজ অনন্যার পরনে একটা হালকা রঙের শার্ট আর নীল জিন্স, লম্বা চুলগুলো খোলা, কাঁধ চুয়ে ফিটে নেমে পড়ে এসেছে। এইগুলো দেখে মারফুয়া বেগমের মুখমণ্ডল মুহূর্তে গম্ভীর হয়ে ওঠে। ঠোঁট বাঁকিয়ে এমনভাবে তাকালেন যেন চোখের সামনে অত্যন্ত অপছন্দের কিছু দেখতে পেয়েছেন। তিনি একটা বাড়ির বউ, তাই না? তুমি একটা বাড়ির বউ, তাই না? হঠাৎ প্রশ্ন শুনে অনন্যা থমকে দাঁড়ায়। ব্রু সামান্য কুঁচকে যায় তার। মারফুয়া বেগম আবার বললেন, তাও যে সেই বাড়ির বউ নও, রহমান বাড়ির বউ। সেই বাড়ির বউ হয়ে এসব কি পোশাক পরে বাইরে যাও তুমি? কোনো লজ্জা শরম বলতে কিছু নেই? অনন্যার চোখ দুটো মুহূর্তে তীক্ষ্ণ হয়ে ওঠে। সে সরাসরি শাশুড়ির চোখে চোখ রেখে দাঁড়ায়। আমি এসব পোশাক পরেই অভ্যস্ত শাশুড়ি আম্মা, আপনিও চোখের দেখায় অভ্যস্ত হতে শিখুন।
মারফুয়া বেগমের মুখ আরো শক্ত হয়ে যায়। আদব আদব লেহাজের বড্ড অভাব তোমার। বাবা মা কি এতটুকু শিক্ষাও ঠিক মতো দেয়নি? কথাটা শুনে অনন্যার মুখের রং বদলে যায়। এক পা এগিয়ে এসে সে কড়া গলায় বলল, আম্মা, বাসাকে সংযুক্ত করুন। দুজন নারী মুখোমুখি দাঁড়িয়ে আছে, কারোর চোখে এক বিন্দু নরমতা নেই। অনন্যার কথা শুনে মারফুয়া বেগমের ঠোঁটের কোণে একটি ক্রূর হাসি ফুটে ওঠে। সেই হাসিতে বিদ্রুপ ছিল, অবজ্ঞা ছিল, আর ছিল দীর্ঘদিনের জমে থাকা এক অদৃশ্য প্রতিদ্বন্দ্বিতার ছাপ। তিনি ধীরে ধীরে অনন্যার দিকে এক পা এগিয়ে এলেন। কাকে চোখ রাঙাচ্ছ তুমি? কাকে বাসা সংযুক্ত করতে বলছো? আমাকে? কণ্ঠস্বরটা খুব উঁচু ছিল না, কিন্তু তার ভিতরে এমন এক কঠোরতা ছিল যা শুনে সাধারণ মানুষের সহজেই পিছিয়ে যেত। তবে অনন্যা পিছিয়ে যাওয়ার মানুষ নয়। মারফুয়া বেগম আবার বললেন, ভুলে যেও না, আমি এই বাড়ির কর্ত্রী, আর আমার স্বামী এখনো জীবিত। আর হ্যাঁ, তোমার স্বামী কিন্তু আমারই গর্ভে ধরা সন্তান। তাই তার প্রতি আমার সফট কর্নার আছে, কিন্তু তোমার প্রতি আমার এক রত্তি কোমলতা নেই অনন্যা। তাই তোমাকে আমি এক চুল পরিমাণও ছেড়ে কথা বলবো না। তোমার জন্য আমার বাড়ির সবচেয়ে বড় শান্তি, আমার মেয়ের মতো বউকে এই সংসার ছাড়তে হয়েছে। অবশ্য আমার ছেলে নিজেও দোষী। সে কি হারিয়েছে একদিন ঠিকই বুঝবে। সে প্রস্তাবে আমি জানি শুধু, আর তাই সে করুণ সময়ে মা হিসেবে তাকে আগলে নেওয়ার জন্যই তোমার এইসব রঙ্গলীলা সহ্য করে যাচ্ছি। অনন্যা মুখের পেশিগুলো শক্ত হয়ে ওঠে। মারফুয়া বেগম থামলেন না। তুমি কোন দিক দিয়ে ভালো বলতে পারো? আমি তো তোমার মাঝে কোনো ভালো দেখি না। একটা মেয়ের সংসার ভেঙেছো তুমি। তুমি লুপি। কেন আমার কেন আমার ছেলের গলায় ঝুলে আছো সেটা আমি বুঝি না? এমনটা ভেবো না। সবই বুঝি, খুব ভালো করেই বুঝি, কিন্তু তোমার এইসব আমি সফল হতে দেব না। কথাগুলো শুনে কয়েক মুহূর্ত নীরব দাঁড়িয়ে রইল অনন্যা। তারপরেই তার ঠোঁটে একটি ক্রূর হাসি ফেটে উঠল। সেই হাসি দেখে মারফুয়া বেগম ভ্রু কুঁচকে যায়। অনন্যা ধীরে ধীরে বলে, আচ্ছা তাই? আপনি আসলেই অনেক চালাক মহিলা। আপনার মতো নারীর গর্ভে রাজের মতো বোকা ছেলে জন্ম নিল কি করে? সেটাই তো আমার কাছে অবাক করার বিষয়। তাহলে আপনি কি করবেন? আপনার ছেলের সামনে সবটা প্রমাণ করবেন? করবেন কিভাবে? মারফুয়া বেগমের চোখ মুহূর্তে জ্বলে ওঠে। সুযোগ ঠিকই চলে আসবে। 12 ঘাটের পানি খাওয়া মেয়ে তুমি। সংসারের এক পুরুষ দিয়ে তোমার পোষাবে না। তোমার আসল রূপ কি কোনোদিন সামনে আসবে না বলে মনে করো? অনন্যার হাসিটা আরো গাঢ় হয়ে উঠল। আসবে বুঝি? অবশ্যই আসবে। আল্লাহ ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না। মানুষের কর্মের হিসাব একদিন না একদিন সামনে আসেই। কথা শেষ করে মারফুয়া বেগম আর এক মুহূর্তও সেখানে দাঁড়ালেন না। ঘুরে সোজা নিজের কক্ষের দিকে হাঁটা দিলেন। অনন্যা স্থির হয়ে দাঁড়িয়ে রইল। তার বুকের ভিতর রাগ আর অপমানের আগুন দিকি দিকি করে জ্বলছে। হাত দুটো অজান্তেই মুষ্টিবদ্ধ হয়ে গেছে। মারফুয়া বেগম দৃষ্টির আড়ালে চলে যাওয়ার পর সে কয়েক সেকেন্ড সেই দিকেই তাকিয়ে রইল। চোখ দুটো রাগে লাল হয়ে আছে। অবশেষে গভীর শ্বাস নিয়ে নিজেকে সামলে নেয় সে। তারপর ঠোঁট শক্ত করে চেপে ধরে নিজের গন্তব্যের দিকে পা বাড়ায়। মজার মাজার কাছে হাত রেখে বিছানায় হেলান দিয়ে বসে আছে প্রভা। আজ সকাল থেকে তলপেটের ভেতরটা একটা চিনচিন ব্যথা অনুভব করছিল সে। প্রথমে প্রথমে খুব একটা গুরুত্ব দেয়নি। গর্ভাবস্থার শেষ দিকে এমন ছোটখাটো অস্থিরতা হওয়াটা অস্বাভাবিক নয় বলেই ভেবেছিল। তাই কাউকে কিছু জানায়নি। কিন্তু বিকেল গড়ানোর সঙ্গে সঙ্গে ব্যথাটা ধীরে ধীরে বাড়তে শুরু করে। একটু হাঁটাহাঁটি করলে হয়তো কমবে, এই আশায় বিকেলে বাড়ির ভেতরে কিছুক্ষণ হাঁটছিল সে। 9 মাসের বাড়ি পেট নিয়ে হাঁটাটা সহজ ছিল না, তবুও চেষ্টা করছিল, কিন্তু তাতে কোনো লাভ হয়নি। বরং এখন ব্যথাটা আরো স্পষ্ট হয়ে উঠেছে। ঘরের একপাশে স্টাডি টেবিলের সামনে বসে আছে ফারহান। সন্ধ্যার পর একটু পরেই অফিস থেকে সরাসরি এখানে এসেছে সে। সঙ্গে করে এনেছে প্রবার প্রয়োজনীয় কিছু ওষুধ। টেবিলের উপর প্রেসক্রিপশন ছড়িয়ে রাখা।
সেগুলো দেখে দেখে ওষুধগুলো আলাদা করে একটি বক্সে গুছিয়ে রাখে সে। পাশে ধোয়া ওঠা কফির মগ। ফারহানের চোখে মুখে সারাদিনের ক্লান্তি চাপ স্পষ্ট। তবুও প্রতিদিনের মতোই প্রভা ওষুধ, রিপোর্ট আর ডাক্তারের নির্দেশনাগুলো সে নিজেই মিলিয়ে দেখে নিচ্ছে। বিছানায় বসে থাকা প্রভা কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইল। হঠাৎ করেই তলপেটের ভিতরের তীব্র একটা মোচড় মোচড় অনুভব করে সে। প্রভা খেপে উঠল। ব্যথাটা এবার আগের চেয়ে অনেক বেশি। সে দুই হাতের একটি একটি দিয়ে বিছানার চাদর শক্ত করে চেপে ধরল। অন্য হাতটা গিয়ে থামে তার ফুলে থাকা পেটের উপর। শ্বাস নিতে কষ্ট হচ্ছে, মনে হচ্ছে যেন পেটের ভেতরটা শক্ত হয়ে আসছে। চোখের কোণে পানি জমে উঠল। সে ঠোঁট কামড়ে ব্যথা সহ্য করার চেষ্টা করলো, কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে সেই চেষ্টা ভেঙে গেল। এক ফোঁটা দুই ফোঁটা করে চোখ বেয়ে পানি গড়িয়ে পড়তে লাগলো। প্রভা ধীরে ধীরে মুখ তুলে তাকায়। ফারহান তখনও প্রেসক্রিপশনের দিকে মনোযোগ দিয়ে কিছু একটা মিলিয়ে দেখছে। প্রভার বুকের ভিতর হঠাৎ অজানা এক আতঙ্ক চেপে বসে। কাঁপা কাঁপা গলায় সে ডাকে, ফারহান। শব্দটা খুব জোরে ছিল না, তবুও সে ভাঙ্গা স্বর কানে আসতেই ফারহানের হাত থেমে যায়। সে চোখ করে মুখ তুলে তাকায়। পরের মুহূর্তেই তার মুখের রং বদলে যায়। প্রবার চোখ দিয়ে টলটল করে পানি গড়িয়ে পড়ছে। মুখটা যন্ত্রণায় ফ্যাকাশে হয়ে গেছে। এক হাত দিয়ে সে তার ৯ মাসের ফুলে থাকা পেটটা চেপে ধরে আছে, আর অন্য হাতটা বিছানার চাদর মুঠি করে ধরে রেখেছে। ফারহানের বুকের ভেতর দপ করে উঠল। ফারহানের হাত থেকে প্রেসক্রিপশনটা প্রায় পড়ে যাওয়ার উপক্রম হলো। সে আর এক সেকেন্ডও দেরি করে না, চেয়ারটা ঠেলে উঠে এক প্রকার দৌড়ে চলে এসে প্রভার কাছে। প্রভার মুখটা যন্ত্রণায় ফ্যাকাশে হয়ে গেছে, কপাল জুড়ে ঘাম ঝরছে। এক হাত দিয়ে পেট চেপে ধরে আছে, আর অন্য হাতটা বিছানার চাদর শক্ত করে মুঠো করে রেখেছে। চোখ বেয়ে অনবরত পানি গড়িয়ে পড়ছে। ফারহানের বুকের ভিতরটা করেই কেঁপে উঠল। প্রভা, কি হয়েছে তোর? এমন করছিস কেন? কাঁপতে কাঁপতে শ্বাস নিল প্রভা। তারপর ভাঙা গলায় বলল, আমার আমার প্রচন্ড ব্যথা ব্যথা করছে, সহ্য করতে পারছি না আমি, ফারহান। কথা শেষ করতে আবারও তীব্র একটা ব্যথার ঢেউ এসে আঘাত করলো তাকে। প্রভা চিৎকার করে উঠে চোখ বন্ধ করে ফেলল। ফারহান ভয়ে চমকে ওঠে। এতদিন ধরে প্রেগনেন্সির প্রতিটা ধাপ নিয়ে পড়াশোনা করেছে সে, ডাক্তারদের সঙ্গে কথা বলেছে, প্রয়োজনীয় সবকিছু জেনেছে। তাই রহস্য বুঝতে তার বেশি সময় লাগলো না। তবুও নিশ্চিত হওয়ার জন্য সে আর এক মুহূর্ত নষ্ট করলো না। দ্রুত পায়ে ঘর থেকে বেরিয়ে মাঝের রুমে চলে এলো। সেখানে ওর শীর্ষপায় বসে গিয়ে পিয়াসকে পড়াচ্ছে। ইকবাল শিকদার আর রহিমা ইয়াসমিনও কাছেই বসে টুকটাক কথা বলছিলেন। হঠাৎ ফারহানকে এমন অস্থির অবস্থায় দেখে সবাই চমকে উঠল। ফারহান প্রায় হাঁপাতে হাঁপাতে বলল, আঙ্কেল, আন্টি, প্রভার খুব পেটে ব্যথা করছে। কথাটা শুনে সবাই একসঙ্গে উঠে দাঁড়ালেন। রহিমা ইয়াসমিনের মুখের ভাব মুহূর্তেই বদলে গেল। কি কি বলছো? অনেক বেশি ব্যথা করছে, কান্না করছে। আর কিছু শোনার প্রয়োজন অপেক্ষা করলেন না তিনি। দ্রুত পায়ে প্রভার রুমের দিকে এগিয়ে গেলেন। বাকিরাও তার পিছু পিছু গেলেন। ঘরে ঢুকেই রহিমা ইয়াসমিন এক নজরে মেয়ের দিকে তাকালেন। তারপর অভিজ্ঞ চোখে সবকিছু বুঝে নিতে বেশি সময় লাগলো না। তিনি তৎক্ষণাৎ বললেন, ওর তো লেবার পেন উঠেছে, দ্রুত হাসপাতালে নিতে হবে। কথাটা শুনে ভেতরের ভেতর যেন মুহূর্তে তাড়াহুড়া শুরু হয়ে গেল ওর। সে দ্রুত প্রয়োজনীয় কাগজপত্র আর ব্যাগ গুছিয়ে দেয়। ইকবাল শিকদার ফোন হাতে নিয়ে হাসপাতালের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলেন। আর ফারহান, সে এক মুহূর্তের জন্য স্থির থাকতে পারছে না। প্রবার কষ্টে চটপট করা মুখটা দেখে তার বুকের ভিতর ভয়ে জমে ওঠে। একটাও কথা বলে না সে। বিছানার পাশে গিয়ে দাঁড়ায়। তারপর খুব সাবধানে এক হাত প্রবার হাঁটুর নিচে আর আরেক হাত পিঠের নিচে দিয়ে তাকে কোলে তুলে নিল। হঠাৎ শরীর শরীর বেশি উঠতেই প্রভা কণ্ঠে চোখ মেলে তাকায়। ব্যথার মাঝখানেও ফারহানের মুখের দিকে তাকিয়ে থাকলো কয়েক সেকেন্ড। সে মুহূর্তে স্পষ্ট উদ্বেগ, ভয় আর অসহায়ত্বের চাপ। প্রভা আর ব্যথা কেঁপে উঠে চোখ বন্ধ করে ফেললো। ফারহান
তাকে শক্ত করে আগলে নিয়ে দ্রুত ঘর থেকে বেরিয়ে এলো। বাইরে এসে গাড়ির ব্যাক সিটের খুব সাবধানে প্রভাকে বসিয়ে দেয়। রহিমা ইয়াসমিনও দ্রুত গিয়ে মেয়ের পাশে বসে পড়লেন। ইকবাল শিকদার সামনের সিটে গিয়ে বসলেন। সবকিছু ঠিকঠাক হয়েছে কিনা একবার দেখে নিয়ে ফারহান ড্রাইভিং সিটে উঠে বসলো। ইঞ্জিন স্টার্ট দেওয়ার আগেও একবার পিছনে তাকায় সে। প্রভা তখনও পেট চেপে ধরে কাটছে। ফারহানের হাতে স্টিয়ারিং শক্ত হয়ে উঠছে। পরের মুহূর্তে গাড়িটা দ্রুত হাসপাতালের উদ্দেশ্যে ছুটে চলল। এদিকে অর্শি দরজার সামনে দাঁড়িয়ে অসহায় চোখে গাড়িটার দূরে মিলিয়ে যেতে দেখলো। ইমন এখনো বাসায় ফেরেনি। পিয়াস আর ছোট্ট অলিকে রেখে এই মুহূর্তে তার পক্ষে হাসপাতালে যাওয়া সম্ভব না। উদ্বিগ্ন মনে দ্রুত ফোনটা হাতে তুলে নিল সে। কাপা আঙ্গুলে ইমনের নাম্বারে কল দেয়। তারও ভয় লাগছে এখন। সে আন্তঃকেন্দ্রীয় দেখে সে আত্মকেন্দ্রিক, কিন্তু এতটাও নিষ্ঠুর নয়। হাসপাতালের অপারেশন থিয়েটারের সামনে সময় যেন থমকে দাঁড়িয়েছে। করিডোর জুড়ে হঠাৎ উৎকণ্ঠার এক অদৃশ্য ছায়া ছড়িয়ে পড়েছে। সেখানে দাঁড়িয়ে আছে ফারহান, ইকবাল শিকদার, রহিমা ইয়াসমিন আর ইমন। প্রত্যেকের মুখে উদ্বেগের ছাপ স্পষ্ট। দীর্ঘ অপেক্ষার প্রতিটি মুহূর্তে যেন এক একটা অনন্ত সময়ের মতো মনে হচ্ছে। অপারেশন থিয়েটার বন্ধ দরজার দিকে বারবার তাকাচ্ছে সবাই, অথচ সে দরজা কোনো উত্তর দিচ্ছে না। রহিমা ইয়াসমিনের অবস্থা ছিল সবচেয়ে করুণ। মেয়ের জন্য বুকটা যেন চিরে যাচ্ছে তার। আঁচলে মুখ চেপে তিনি বারবার চোখের পানি মুছে নিচ্ছেন। তিনি কান্না থামাতে পারছেন না। একজন মা যতই নিজেকে শক্ত রাখার চেষ্টা করুক, সন্তানের কষ্টের সামনে সেই শক্তি খুব সহজেই ভেঙে পড়ে। কিছুক্ষণ পর দ্রুত পায়ে সেখানে এসে পৌঁছালেন মারফুয়া বেগম। রহিমা ইয়াসমিনের সঙ্গে তার সখ্যতা এখনো বিদ্যমান। আতঙ্ক আর অসহায়ত্বে ভেঙে পড়া রহিমা ইয়াসমিনই কিছুক্ষণ আগে তাকে ফোন করেছিলেন। ফোনের ওপাশে কান্না জড়ানো কণ্ঠে শুনেই তিনি আর দেরি করেননি। রনক রহমান দেশের বাইরে থাকায় সে এই মুহূর্তে উপস্থিত হতে পারেননি। কাজের প্রয়োজনে বিদেশে অবস্থান করছেন তিনি। তবে প্রভার সঙ্গে যে এখনো তার এবং মারফুয়া বেগমের যোগাযোগ রয়েছে, সেই বিষয়টি রাজ কিংবা অনন্যা কেউ জানে না। মারফুয়া বেগমকে দেখামাত্র রহিমা ইয়াসমিন আর নিজেকে সামলে রাখতে পারলেন না। বুক ভাঙ্গা কান্না বেরিয়ে এলো তার ভিতর থেকে। মারফুয়া বেগম এগিয়ে এসে তাকে জড়িয়ে ধরলেন। মাথায় হাত বুলিয়ে শান্ত করার চেষ্টা করলেন। এই মুহূর্তে কোনো সান্ত্বনার বাক্যই যথেষ্ট ছিল না। তবুও একজন মায়ের পাশে আরেকজন মা নিঃশব্দে দাঁড়িয়ে রইলেন। অন্যদিকে ফারহান দেওয়ালের সঙ্গে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে আছে। তার চোখ দুটো বন্ধ। বাইরে থেকে তাকে স্থির দেখালেও ভিতরে ভিতরে সে যেন ভেঙে পড়ছে। গত 9 মাসের প্রতিটি স্মৃতি বারবার ভেসে উঠছে তার সামনে। প্রবার ভয়, কান্না, সংগ্রাম, একা লড়ে যাওয়ার সাহস, সবকিছু যেন একসঙ্গে এসে ভিড় করছে তার মনে। ঠিক তখনই হাসপাতালের মসজিদ থেকে এশার আজানের ধ্বনি এসে এলো। সেই পবিত্র ধ্বনি কান্না করিডোর জুড়ে ছড়িয়ে পড়ার মুহূর্তেই বাতাসে মিশে এলো আরেকটি শব্দ। একটি নবজাতক শিশুর কান্না, প্রথম কান্না, পৃথিবীতে নিজের আগমনের ঘোষণা। ছোট্ট কাঁপা কাঁপা অথচ জীবন্ত সেই কান্না যেন মুহূর্তের মধ্যে পুরো পরিবেশ বদলে দিল। জীবনের অস্তিত্বের চেয়ে বড় কোনো ঘোষণা হয়তো নেই। এই শিশুটিকে পৃথিবীতে আনার পথটা সহজ ছিল না। যে সন্তানকে ঘিরে শুরু থেকে অত বিতর্ক, অত ঘৃণা, এত নিষ্ঠুরতা ছিল, সেই সন্তানকে পৃথিবীর আলো দেখানোর জন্য একজন মা একা দাঁড়িয়েছিল সবার বিরুদ্ধে। কত মানুষ তাকে থামাতে চেয়েছে, কত মানুষ এই অস্তিত্ব মুছে ফেলতে চেয়েছে। এমনকি যে মানুষটির সবচেয়ে বেশি দায়িত্ব ছিল তাকে রক্ষা করার, তার পিতা, সেও এই শিশুর অস্তিত্ব শেষ করে দেওয়ার কথা বলেছিল। কিন্তু মাতৃত্বের কাছে এইসব ভয়, অপমান আর প্রতিকূলতার হার মেনেছে। প্রবার অদম্য জেদ, নিজের সন্তানের প্রতি নিঃশর্ত ভালোবাসা আর তাকে পৃথিবীর আলো ও বাতাস অনুভব করানোর আকাঙ্ক্ষা শেষ পর্যন্ত জয়ী হয়েছে।
ফারহানের বুকের ভিতর দপ করে ওঠে, চোখ খুলে সে স্থির হয়ে দাঁড়িয়ে রইল। কয়েক সেকেন্ডের জন্য তার মনে হলো চারপাশের সব শব্দ থেমে গেছে, শুধু সেই কান্নার আওয়াজ ভেসে আসছে বারবার। একটা দীর্ঘ নিঃশ্বাস নিল সে, তারপর অজান্তেই গলা বুঝে এলো। মাথাটা সামান্য নিচু করে চোখ বন্ধ করলো ফারহান। গভীর কৃতজ্ঞতার তার বুক ভরে উঠল, ঠোঁট নড়ে উঠল ধীরে, আলহামদুলিল্লাহ। প্রবার দেওয়া প্রবার জন্ম দেওয়া নতুন প্রাণকে কোলে নিয়ে বসে আছে ফারহান। তার ঠোঁটের কোণে লেগে আছে এক চিলতে প্রশান্তির হাসি। হাসপাতালের কেবিনে এখনো প্রভাকে আনা হয়নি। অপারেশনের পর চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে তাকে। আরো কিছুটা সময় লাগবে। এই ফাঁকে পরিবারের সবাই একে একে নবজাতককে কুলে নিয়েছে। ইকবাল শিকদার খাপা হাতে নাতির মুখ মুছে দেখেছে। রহিমা ইয়াসমিন চোখের পানি মুছতে মুছতে বুকে জড়িয়ে রেখেছে। এমনকি ইমনও অনেকক্ষণ ধরে বিস্ময় ভরা চোখে শিশুটির দিকে তাকিয়েছিল। সবার কোলে নেওয়া শেষ হলে শিশুটিকে নিজের বুকে আগলে নেয় ফারহান। ছোট্ট শিশুটি তখন গভীর ঘুমে আচ্ছন্ন। পৃথিবীতে আসার পর প্রথম কান্নার জ্বর পেরিয়ে এখন নিশ্চিন্তে ঘুমিয়ে আছে সে। নরম সাদা তোয়ালের ভেতর থেকে কেবল গোলাপির মুখটা দেখা যাচ্ছে। আশ্চর্য রকম ফর্সা হয়েছে বাচ্চাটি। একদম দুধে আলতা মেশানো রং, ছোট্ট নাক, বন্ধ চোখ আর কুঁচকে থাকা ক্ষুদ্র আঙ্গুলগুলো দেখে বারবার মন ভরে যাচ্ছে ফারহানের। অবচেতনে ফারহানের মনে একটা চিন্তা ভেসে এলো। প্রভার গায়ের রং শ্যামবর্ণ। রাজকে সে কোনোদিনও দেখেনি, ছবিতেও না। তাই রাজের চেহারা কেমন সেটাও তার জানা নেই। রাজ কি এমনই ফর্সা? পরক্ষণে ফারহান নিজের ভাবনাটায় নিজেই হালকা হাসে। তার নিজের গায়ের রঙও তো খুব ফর্সা। আর এই মুহূর্তে শিশুটি এমনভাবে তার বুকের সাথে লেপ্টে আছে যে দূর থেকে দেখলে মনে হবে দুজনের রং যেন একই ছাঁচে গড়া। শিশুটির মাথাটা তার বাহুর ভাঁজে নিশ্চিন্তে রাখা। ছোট্ট নিঃশ্বাসগুলো ফারহানকে বুকের স্পর্শ করে দিতে ফিরেছে। সেই স্পর্শ তার ভিতর জন্ম নিচ্ছে এক অদ্ভুত অনুভূতিটাকে ঠিক নিজের ভাষায় ব্যাখ্যা করতে পারল না সে। কিছু দূরে দাঁড়িয়ে সবকিছু নীরবে দেখছিলেন মারফুয়া বেগম। তার চোখ স্থির হয়ে আছে ফারহান আর শিশুটির দিকে। এই দৃশ্যের মধ্যে এমন এক কোমলতা আছে যা অস্বীকার করার উপায় নেই। তবুও সেই কোমলতার আড়ালেই বুকের কোথাও একটা হাহাকার জন্ম নিচ্ছে তার। আজ এই জায়গাটায় রাজের থাকার কথা ছিল। আজ এই শিশুটিকে প্রথমবার কোলে নেওয়ার অধিকার ছিল তার বাবার। আজ সন্তানের জন্মের পর স্ত্রীকে প্রথম দেখার অধিকারও ছিল তার। কিন্তু নিজের ভুল সিদ্ধান্তের কারণে সে এই মুহূর্তে তাকে বহু দূরে অবস্থান করছে। এমন একটি মুহূর্ত যা জীবনের দ্বিতীয়বার ফিরে আসে না। মারফুয়া বেগমের বুকের ভিতর থেকে অজান্তেই একটি দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। কিছু হারানোর বেদনা মানুষ তখনই বুঝে যখন সে হারানোর জিনিস আর ফিরে পাওয়ার সুযোগ থাকে না। রাজও হয়তো একদিন বুঝবে, কিন্তু সেই উপলব্ধি আসার সময়টা হয়তো অনেক দেরি হয়ে যাবে। সময়ের ব্যবধানে অবশেষে প্রভাকে কেবিনে স্থানান্তর করা হলো। অপারেশনের ক্লান্তি এখনো স্পষ্ট তার মুখে। শরীরের নিস্তেজ হয়ে আছে। ডান হাতে ক্যানোলা লাগানো। স্যালাইনের দৃঢ় ফুটা ফুটা তরল শরীরে প্রবেশ করছে। চোখ দুটো আধখোলা। জ্ঞান পুরোপুরি ফিরলেও শরীর এখনো দুর্বল। তবুও কেবিনে ঢোকার পর থেকে তার দৃষ্টি যেন কাউকে খুঁজে ফিরছে। ফারহান সেটা বুঝতে পারে। সে নিচের দিকে তাকিয়ে নিজের দিকে ঘুমিয়ে থাকা শিশুটির দিকে একবার মমতা নিয়ে তাকায়, তারপর ধীরে ধীরে উঠে দাঁড়ায়। শিশুটিকে সাবধানে আগলে নিয়ে রহিমা ইয়াসমিনের কাছে এগিয়ে যায় সে। মুখে প্রশান্তি হাসি রেখা নরম স্বরে বলল, আন্টি, বাবুকে নিয়ে প্রভার কাছে যান। রহিমা ইয়াসমিনের চোখ মুহূর্তে ভিজে উঠল। তিনি মৃদু হেসে শিশুটিকে নিজের কোলে তুলে নিলেন। তারপর ধীর পায়ে মেয়ের বেডের দিকে এগিয়ে গেলেন। প্রভার মাথাটা ভারী লাগছে। চোখের পাতাগুলোও যেন বারবার নুয়ে আসতে চাইছে। তবুও তার দৃষ্টি স্থির হয়ে রইল সামনে দাঁড়িয়ে থাকা মানুষগুলোর উপর। রহিমা ইয়াসমিন তার বেডের পাশে দাঁড়িয়ে আছেন, আর সাথে কোলে সাদা তোয়ালে জড়ানো ছোট্ট এক প্রাণ।
দৃশ্যটা চোখে পড়তেই প্রবার বুকের ভেতর কেমন করে উঠল। মুহূর্তের মধ্যে তার চোখ ভিজে এলো অশ্রুতে। এই ছোট্ট অস্তিত্বটাকে পৃথিবীতে আলো দেখাতে কতটা পথ পাড়ি দিতে হয়েছে তাকে, কত অপমান, কত কষ্ট, কত না বলা যন্ত্রণা নিজের ভেতর চেপে রাখতে হয়েছে, কত রাত একা একা চোখের পানি ফেলেছে, আবার বোর হলে নিজেকে শক্ত করে দাঁড় করিয়েছে। আজ সেই সমস্ত কষ্টের শেষ, আর সামনে শুয়ে আছে তার জীবনের সবচেয়ে মূল্যবান প্রাপ্তি। মারফুয়া বেগম এগিয়ে এসে সাবধানে প্রভাকে একটু উঁচু করে হেলান দিয়ে বসিয়ে দিলেন। দুর্বল শরীরটাকে ঠিকঠাক করে বসিয়ে দিয়ে তিনি মমতা ভরা চোখে একবার তাকালেন তার দিকে। রহিমা ইয়াসমিনের টুটে ধরা পড়ল স্নিগ্ধ হাসি। তোর ছেলে। মাত্র দুটি শব্দ, কিন্তু সেই দুটি শব্দ শুনে প্রভার বুকের ভেতর যেন এক আলো ছড়িয়ে দিল। কাঁপতে থাকা হাত দুটো ধীরে ধীরে সামনে বাড়িয়ে দিল সে। রহিমা ইয়াসমিন খুব যত্ন করে শিশুটিকে তার মায়ের কোলে তুলে দিলেন। শিশুটিকে বুকের কাছে পাওয়ার সঙ্গে সঙ্গে প্রভার নিঃশব্দ নিঃশ্বাস যেন থমকে গেল। ছোট্ট, এত ছোট্ট, এত নরম, মনে হচ্ছে একটু জোরে ধরলেই বুঝে ভেঙে যাবে। শিশুটি তখনও নিশ্চিন্তে ঘুমিয়ে আছে, চোখ দুটো বন্ধ, ছোট্ট বুকটা ধীরে ধীরে উঠছে নামছে। মায়ের কোলে আসার পর হয়তো অনুভব করলো পরিচিত কোনো স্পর্শ। তার গোলাপি ঠোঁট সামান্য কেঁপে উঠল, কিন্তু সেসব খেয়াল করার সময় কোথায় প্রভার? তার সমস্ত মনোযোগ, সমস্ত ভালোবাসা, সমস্ত অস্তিত্ব জুড়ে এখন কেবল এই ছোট্ট মানুষটা। প্রভা এক দৃষ্টি তাকিয়ে রইল সন্তানের মুখের দিকে। মনে হলো পৃথিবীতে আর কিছুই তার প্রয়োজন নেই। এই ছোট্ট প্রাণটাই এখন তার আশ্রয়, তার বেঁচে থাকার কারণ, তার সমস্ত শূন্যতার উত্তর। চোখ চোখ বেয়ে নীরবতা কয়েক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। প্রভা আলতো করে শিশুটির ক্ষুদ্র আঙুলগুলো নিজের আঙুলের মুঠোয় নিয়ে ফিসফিস করে সরে বলল, মায়ের সব কষ্ট তোমাকে দূর করতে হবে বাবা। মা তোমাকে অনেক যত্ন করে বড় করবে। তুমি আমার বেঁচে থাকার একমাত্র কারণ, সোনা। কথাগুলো বলতে বলতে তার কণ্ঠ ভারী হয়ে এলো। সে ধীরে ধীরে মুখ নিচু করে সন্তানের কপালে একটি দীর্ঘ স্নেহমাখা চুমু এঁকে দেয়। কিছুটা দূরে দাঁড়িয়ে থাকা ফারহান পুরো দৃশ্যটা গভীর মনোযোগে দেখছে। প্রভা চোখের জল, সন্তানের প্রতি আর সীমাহীন মমতা, বুকের সঙ্গে শক্ত করে জড়িয়ে ধরে রাখা ভঙ্গি, সবকিছু নিঃশব্দে দেখছে সে। তার বুকের ভেতর হঠাৎ এক অচেনা অনুভূতি জন্ম নিল। অনুভূতিটা ঠিক কিসের সে জানে না, শুধু মনে হলো এই মা আর সন্তানকে ঘিরে তৈরি হওয়া ছোট্ট পৃথিবীটাকে দিকে তাকিয়ে থাকতে অদ্ভুত ভালো লাগছে। আর সে ভালো লাগার ভিতরে কোথাও যেন এক চিলতে বিষণ্ণতা লুকিয়ে আছে। কারণ এই মুহূর্তে প্রভার চোখে যে তৃপ্তি সে দেখছে, এই তৃপ্তির পেছনে লুকিয়ে থাকা অসংখ্য কষ্টের সাক্ষীও তো সে নিজেই। রাত অনেকটাই নেমে এসেছে। বাড়ির অধিকাংশ আলো নিভে গেলেও রাজের রুমের ভিতরটা এখনো জ্বলছে। বিছানার হেডবোর্ডের ফেলান দিয়ে বসে আছে রাজ, তার সামনে খোলা ল্যাপটপ, আঙ্গুলগুলো দুটো কিবোর্ডের উপর চলাচল করছে। অন্যদিকে ড্রয়িং রুমে বসে টেলিভিশন সিনেমা দেখছে অনন্যা। মাঝে মধ্যে সিনেমার সংলাপ আর শব্দ ভেসে আসছে, তবে সেগুলো রাজের ঘরের বন্ধ দরজা ফিরিয়ে খুব একটা প্রভাব ফেলতে পারছে না। ঠিক তখনই দরজায় মৃদু শব্দে নক পড়ল। রাজ চোখ না তুলেই বলল, দরজা খুলো। দরজাটা আস্তে করে ঠেলে ভেতরে প্রবেশ করলো মারফুয়া বেগম। ঘরে ঢুকে কয়েক মুহূর্তে ছেলের দিকে তাকিয়ে রইলেন তিনি। রাজ একবার চোখ তুলে মাকে দেখলো, তারপর আবার দৃষ্টি ফিরিয়ে নিল ল্যাপটপের স্ক্রিনে। কিছুক্ষণ নীরবতা বিরাজ করার পর সে বলল, কিছু বলবে? মারফুয়া বেগম এগিয়ে গিয়ে ঘরের একপাশে রাখা দিবানে বসলেন। একটা খবর দিতে আসলাম। রাজের আঙ্গুল থামল না। কি খবর? মারফুয়া বেগম কয়েক সেকেন্ড চুপ করে রইলেন, তারপর ধীরে বললেন, তুই একটা পুত্র সন্তানের বাবা হয়েছিস। কথাটা উচ্চারণ হওয়ার সঙ্গে সঙ্গে যেন সময়টা এক মুহূর্তের জন্য থমকে যায়। ল্যাপটপের কিবোর্ড রাখা রাজের হাতটা সামান্য কেঁপে উঠল। খুব সূক্ষ্ম সই ক্ষপন। রাজ স্থির হয়ে বসে রইল, তার চোখ স্ক্রিনের উপর নিবদ্ধ। একটি ছেলে, তার ছেলে।
এই পৃথিবীতে তার রক্তের একটি অংশ জন্ম নিয়েছে। মুহূর্তের জন্য ভিতরটা কেমন একটা অচেনা অনুভূতি দোলা দিয়ে উঠছিল, খুব ক্ষণস্থায়ী, খুব দুর্বল, যেন হৃদয়ের কোনো বন্ধ দরজায় কেউ একবার আলতো করে কড়া নেড়ে আবার সরে গেছে। মারফুয়া বেগম ছেলের মুখের দিকে তাকিয়ে রইলেন। তিনি অপেক্ষা করছিলেন হয়তো রাজ কিছু জিজ্ঞাসা করবে। শিশুটি কেমন আছে, প্রভা কেমন আছে, অথবা অন্তত একবার অবাক হবে, কিন্তু কিছুই হলো না। নীরবতা দীর্ঘ হতে লাগে। অবশেষে মারফুয়া বেগম নিজেই ডাকলেন, রাজ। রাজ ধীরে ধীরে চোখের পলক ফেললো, তারপর সম্পূর্ণ নির্লিপ্ত স্বরে বলল, ভালো খবর দিয়েছ, আগামীকাল গিয়ে ডিভোর্সের জন্য অ্যাপ্লিকেশন করে আসবো। কথাগুলো শুনে মারফুয়া বেগম বুকের ভিতরটা মোচড় দিয়ে ওঠে। তিনি চোখ বন্ধ করলেন, গলার কাছে জমে থাকা কষ্টটাকে গিলে ফেলতে একটা ঢোক গিললেন। এতটা নির্দয় কিভাবে হতে পারে ছেলে? আজ সে বাবা হয়েছে, তার সন্তানের জন্ম হয়েছে, একটা নতুন প্রাণ পৃথিবীতে এসেছে। তবুও সেই শিশুটির জন্য কথা নয়, তার মুখে প্রথম উচ্চারিত হলো বিচ্ছেদের কথা। মারফুয়া বেগম অসহায় দৃষ্টিতে ছেলের দিকে তাকালেন। ছেলেটার ভেতরে কি সত্যি কোনো অনুভূতি কাজ করছে না? একবারের জন্য কি বাবা হওয়ার অনুমতি তাকে ছুঁয়ে গেল না? একবারের জন্য কি জানতে ইচ্ছে করলো না শিশুটি কেমন দেখতে হয়েছে, মায়ের মতো নাকি বাবার মতো? কিন্তু রাজের মুখে কোনো পরিবর্তন নেই। মারফুয়া বেগম স্থির চোখে ছেলের দিকে তাকিয়ে আছেন, আর রাজ আগের মতোই ল্যাপটপের স্ক্রিনের দিকে তাকিয়ে বসে আছেন, যেন কয়েক মুহূর্ত আগে তাদের মধ্যে এমন কোনো কথোপকথনই হয়নি। কিন্তু মারফুয়া বেগমের বুকের ভেতরটা যন্ত্রণায় মোচড় দিয়ে উঠছে। আজ যে খবরটা তিনি দিতে এসেছিলেন সেটা শুধু একটি সন্তানের জন্ম হওয়ার খবর ছিল না, একজন পুরুষের বাবা হওয়ার খবর ছিল, একজন মানুষের জীবনের সবচেয়ে মূল্যবান মুহূর্তগুলোর একটি ছিল। অথচ সেই খবর শুনেও রাজের চোখে মুখে কোনো আলো ফুটল না। অবশেষে নিজের কষ্টটাকে আর আটকে রাখতে পারলেন না তিনি। এভাবেই নিজের সন্তানকে অবহেলা করবি? রাজ বিরক্তির সঙ্গে একটা দীর্ঘশ্বাস ফেলল, তারপর ল্যাপটপের স্ক্রিনের দিকে দৃষ্টি না সরিয়ে বলল, মা প্লিজ, আমি এটা নিয়ে কোনো গজব করতে চাই না। রাজ, খুব বড় ভুল করে ফেলছিস তুই, করলেও আফসোস নেই, প্লিজ মা। অনন্যা এসে এসব শুনতে পারলে খুব রাগারাগি করবে, এটা আমি চাই না। কথাগুলো শুনে মারফুয়া বেগম আর কিছু বলতে পারলেন না। তার চোখে ভিজে উঠল। সে কি এই ছেলে যাকে তিনি বুকের মাঝে ভিতর করে আগলে মানুষ করেছেন? এই কি সেই রাজ যার সামান্য কষ্ট তার বুকের ভিতর হাহাকার করে উঠত? আজ সেই সন্তানের কথাও ভাবছে না, বরং ভয় পাচ্ছে অনন্যা কি বলবে। মারফুয়া বেগম মুখ ফিরিয়ে নিলেন, চোখের কোণে জমে থাকা জলটা মুছে ফেলার চেষ্টা করলেন, কিন্তু এতক্ষণে গাল বেয়ে কয়েক ফোঁটা অশ্রু নেমে এসেছে। কিছুক্ষণ চুপ থেকে তিনি নিচু সুরে বললেন, তুই এই ছেলেকে না মানতে পারিস, কিন্তু আমি আমার নাতিকে দূরে সরাতে পারি না। মারফুয়া বেগম চোখের কোনো রাজ নির্বিকার ভঙ্গিতে কাঁধ বাঁধায়। কি চাইছো? তোমাদের নামের ওই 20% যদি ওই ছেলের নামে করে দিতে চাও, দিয়ে দাও, আই ডোন্ট কেয়ার। মারফুয়া বেগম কোনো উত্তর দিলেন না, শুধু স্থির দৃষ্টিতে ছেলের দিকে তাকিয়ে রইলেন। তার চোখের সামনে বসে থাকা মানুষটা তারই সন্তান, তার গর্ভে জন্ম নেওয়া ছেলে, অথচ এই মুহূর্তে তাকে ভীষণ অপরিচিত মনে হচ্ছে। সম্পত্তি? একটা নবজাতক শিশুর সঙ্গে তার মাথায় প্রথম যে বিষয়টা এলো সেটা সম্পত্তি। কোনোদিন কি তিনি ছেলেকে এমন শিক্ষা দিয়েছিলেন? কোনোদিন কি তিনি ছেলেকে এটা শিখিয়েছিলেন রক্তের সম্পর্কের মূল্য টাকার অঙ্কে মাপতে? মারফুয়া বেগমের বুকের ভিতরটা হঠাৎ তীব্র একটা হাহাকার জেগে উঠল। আজ তার রাজকে দেখে খুব অসহায় লাগছে। প্রবার জন্য তার কষ্ট হচ্ছে, ছোট্ট শিশুটার জন্য হচ্ছে, কিন্তু সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে নিজের ছেলেটার জন্য। কারণ প্রভা তার সন্তানের মুখ দেখে জীবনের নতুন অর্থ খুঁজে পেয়েছে। নবজাতক শিশুটি তার মায়ের বুকের উষ্ণতা পেয়েছে, কিন্তু রাজ, সে নিজেই নিজের হাতের জীবন থেকে সবচেয়ে মূল্যবান জিনিসগুলো সরিয়ে দিচ্ছে। আজ হয়তো সে বুঝতে পারছে না, আজ হয়তো নিজের সিদ্ধান্তকেই সঠিক মনে হচ্ছে, কিন্তু মানুষ সব হারানোর আগে কখনোই বুঝতে পারে না সে আসলে কি হারাতে চলেছে। মারফুয়া বেগমের মনে হলো তার ছেলে এমন এক পথ ধরে হাঁটছে যার শেষ প্রান্তে শুধু শূন্যতা অপেক্ষা করছে। আর একজন মা
মা হয়ে সে দৃশ্য দেখার চেয়ে অসহায় বোধ হয় আর এই পৃথিবীতে কিছু হতে পারে না। তিনি ধীরে ধীরে চোখ নামিয়ে নিলেন, গলার কাছে জমে থাকা কান্নাটাকে কোনো রকমে সামলে দরজার দিকে এগিয়ে গেলেন। পিছনে ফিরে আর একবারও তাকালেন না, কারণ তিনি জানেন এই মুহূর্তে রাজকে কোনো কথা বোঝানো যাবে না। সময়ই হয়তো একদিন তার সবকিছু বুঝিয়ে দেবে, তবে তখন তখন পর্যন্ত কতটা দেরি হয়ে যাবে সেটা উত্তর কারোর জানা নেই। ছেলের বয়স এখন 15 দিন। হাসপাতালে থেকে বাড়ি ফিরেছে 8 দিন হয়ে গেছে। এই 8 দিনে তার পৃথিবীতে সম্পূর্ণ বদলে গেছে। রাতের ঘুম, নিজের শরীরের ক্লান্তি, ব্যথা সবকিছুর চেয়ে বড় হয়ে উঠেছে ছোট্ট এক প্রাণের নিঃশ্বাস। সে নাম রেখেছে পূর্ণ। পূর্ণ আরেস ইপ্তি। সারাদিন তার সময় কাটে ছেলেকে ঘিরে। শিশুর ঘুম ভাঙলে তার পৃথিবী জেগে উঠে, আবার ঘুমিয়ে পড়লে সে যেন নিজের ভিতরে এক শূন্যতা টের পায়। ঘরের ভিতর ছোট্ট পায়ের শব্দে হালকা কোলাহল। প্রভা ছেলেকে কুলে নিয়ে হাঁটছে এখন। আর 1.5 বছরের অলি পুপুর পিছনে পিছনে গুটি গুটি পায়ে হাঁটছে। ছোট্ট হাত দিয়ে সে কখনো দেওয়াল ছুঁয়ে দেখে, কখনো প্রভার কাপড় টেনে ধরে। সে নিষ্পাপ কাণ্ড দেখে প্রভার মুখে হাসি ফুটে ওঠে। এই মেয়ে, এভাবে পিছু পিছু ঘুরছিস কেন? প্রভা হেসে অলির দিকে তাকায়। অলি কোনো উত্তর দেয় না, শুধু আরো এক কাছে এসে দাঁড়ায়। ঠিক তখনই কলিং বেল বেজে ওঠে। প্রভা এক হাতে নিজের ছেলেকে ভালোভাবে আগলে ধরে, অন্য হাতে দরজা খুলে। দরজার ওপাশে দাঁড়িয়ে থাকা মানুষটাকে দেখে তার বুক কুঁচকে যায়। সে মানুষটাকে চেনে, রাজ্যের পি আর্কো। হ্যালো ম্যাম, আর্কো ভদ্রভাবে বলে। প্রভা এক মুহূর্তে তাকিয়ে থাকে, তারপর ঠান্ডা গলায় জিজ্ঞাসা করে, আপনি? অর্ক কোনো ভূমিকা না করে তার হাত বাড়িয়ে একটি খাম এগিয়ে দেয়। স্যার এটা দিয়ে পাঠিয়েছেন, বলেছেন কাজ সম্পন্ন করে আমাকে এখনই আবার এটা ফেরত দিতে। প্রভার দৃষ্টি খামের উপর স্থির হয়ে যায়, তার কণ্ঠে অজানা শঙ্কা। এটা কি? আর্কো মাথা নাড়িয়ে বলে, আমি সঠিক জানি না ম্যাম। স্যার আমাকে এটা সম্পর্কে কিছু বলেননি, শুধু আপনাকে দিতে বলেছে, কাজ শেষ হলে আবার নিয়ে যেতে বলেছেন। প্রভা ধীরে হাত বাড়ায়, তারপর আঙ্গুলগুলো কাঁপছে। সে খামটা নেয়। অর্ষি ঠিক সেই সময় রান্নাঘর থেকে বেরিয়ে আসে সে। অলি মাকে দেখতে পেয়ে দৌড়ে চলে যায় অর্ষির দিকে। ছোট্ট 2 হাত প্রসারিত করে মায়ের কোলে উঠে পড়ে সে। অর্ষি একটু দেরি না করে মেয়েটাকে কোলে তুলে নেয়। মেয়েকে বুকে আগলে রেখে সে সামনে এগিয়ে আসে। দরজার পাশে দাঁড়িয়ে থাকা অচেনা মানুষটার দিকে তার ভ্রু একটু কুঁচকে যায়। সে প্রভার দিকে তাকিয়ে নরম গলায় জিজ্ঞাসা করে, কে এসেছে প্রভা? প্রভা এক পলক অর্ষির দিকে তাকায়, তারপর আবার দৃষ্টি ফেরায় দাঁড়িয়ে থাকা লোকটার দিকে। সে শান্ত গলায় বলে, ভেতরে আসুন, একটু বসুন, আমি রুমে গিয়ে চেক করে আপনাকে আবার ব্যাগ দিচ্ছি। মিস্টার অর্ক ভদ্রভাবে মাথা নাড়ায়, ওকে ম্যাম। প্রভা তাকে সুপাইয়ের দিকে এগিয়ে নিয়ে এসে বসতে ইঙ্গিত করে, তারপর ফিরে আসে অর্ষির দিকে। অর্ষির কোলে তখনও অলি। ছোট্ট হাত দিয়ে সে মায়ের গলা জড়িয়ে ধরে আছে। প্রভা সংক্ষেপে বলে, উনি রাজের PA। শব্দটা শোনার সঙ্গে সঙ্গে অর্ষির কপালে বাজ পড়ে। এখানে কেন? প্রভা এক মুহূর্তে চুপ করে থাকে, তারপর বলে ওঠে, এখনো জানি না, একটা খাম পাঠিয়েছে, তুমি ওনাকে নাস্তা দাও একটু, আমি রুমে যাচ্ছি। প্রভা আর দেরি করে না, সে কুলে থাকা ছোট্ট ইপ্তিকে আরো শক্ত করে বুকের সঙ্গে চেপে ধরে, তারপর সে রুমের দিকে চলে যায়। রুমে ঢুকে প্রভা প্রথমে ইপ্তিকে সাবধানে ছোট্ট দোলনায় শুয়ে দেয়। নরম নরম গদির উপর শোয়া মাত্রই শিশুটি হাত পা নাড়তে শুরু করে দেয়। দোলনার পাশে কয়েক মুহূর্ত দাঁড়িয়ে রইল প্রভা। গভীর মমতায় ছেলের দিকে তাকিয়ে থাকে সে। যত দিন যাচ্ছে ইপ্তির মুখের আদল ততটা স্পষ্ট হয়ে উঠছে। সেই চোখের গঠন, নাকের রেখা, এমনকি এমনকি গায়ের দবদবে ফর্সা রংটাও যেন রাজেরই প্রতিচ্ছবি। ছেলেটা যেন বাবার অবিকল ছায়া হয়ে পৃথিবীতে এসেছে। এই দৃশ্য দেখতে দেখতে হঠাৎ করেই রাজের কথা মনে পড়ে গেল প্রভার। রাজ কি খবরটা পেয়েছে? সে কি জানে তার ছেলে পৃথিবীতে এসেছে? মারফা বেগম তো হাসপাতালে এসেছিলেন, নিশ্চয়ই ছেলেকে সবকিছু জানিয়েছিলেন। তাহলে আবারও কি তার ইচ্ছা হয়নি নিজের সন্তানকে দেখতে? একবারও কি জানতে মন চায়নি ছেলেটা কেমন হয়েছে?
অজান্তেই বুকের ভেতর থেকে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো প্রবার। ধীরে ধীরে বিছানার কিনারায় বসে কামটার দিকে তাকায় সে। আঙ্গুলগুলো কেমন যেন অবশ হয়ে আসছে, তবুও নিজেকে সামলে নিয়ে খামটা তুললো। ভেতর থেকে বেরিয়ে এলো সাদা রঙের একটি বাজ করা কাগজ। প্রভা কাগজটা খুলল। পরের মুহূর্তে তার শরীর কেঁপে উঠল। চোখের সামনে স্পষ্ট স্পষ্ট করে লেখা ডিভোর্স পেপার, তাদের বৈবাহিক সম্পর্কের আনুষ্ঠানিক সমাপ্তির কাগজ। কয়েক সেকেন্ডে প্রভা স্থির হয়ে বসে রইল, চোখগুলো শুধু কাগজের উপর স্থির আছে। তাহলে রাজ জানে, জানে যে তাদের সন্তান জন্ম নিয়েছে, জানে জানে তার একটি ছেলে হয়েছে। আর সেই খবর জানার মাত্র 15 দিনের মধ্যে সে বিচ্ছেদের কাগজ প্রস্তুত করে পাঠিয়ে দিয়েছে। একবারও কি তার মন চায়নি ছেলেটাকে দেখতে? একবারও না। প্রশ্নগুলো বারবার মাথার ঘুরপাক খেতে লাগলো, অথচ কোনো উত্তর নেই। প্রভাত চোখ বন্ধ করে কয়েকটা বড় বড় নিঃশ্বাস নিয়ে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করে, কিন্তু বুকের ভেতরের ভার যেন কিছুতেই কমছে না। ঠিক তখনই দোলনা থেকে ভেসে এলো ইপ্তুর মৃদু শব্দ। প্রভা চোখ খুলে দেখায় তার ছোট্ট পৃথিবীটা হাত পা নাড়িয়ে একমনে খেলছে। কাগজটা বিছানার উপর রেখে সে এগিয়ে যায়, সাবধানে ইপ্তিকে কোলে তুলে এনে বিছানায় শুইয়ে দেয়। ইপ্তি মায়ের দিকে তাকিয়ে অস্পষ্ট হাসির মতো কিছু একটা করলো, তারপর দুটো ছোট্ট হাত নেড়ে প্রভার মুখ ছুঁয়ে দেওয়ার চেষ্টা করতে লাগলো। প্রভা বুকটা মোচড় দিয়ে উঠে, সে ঝুঁকে ছেলের দিকে নরম ফুলা ফুলা গালে একের পর এক চুমু খেতে লাগে। ইপ্তি কিলকিল করে হেসেও নিজের মতো করে সাড়া দেয়। ছোট্ট হাত দিয়ে মায়ের গালে চেপে ধরলো, তারপর মুখ বাড়িয়ে গালটা চুষে দেয়। মুহূর্তে প্রভার গাল ভিজে যায় শিশির লালায়। দৃশ্যটা দেখে ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে উঠল তার। চোখের কোণে জমে থাকা জল নিঃশব্দে গড়িয়ে পড়ল, এক ফোঁটা, দুই ফোঁটা, তারপর কয়েক ফোঁটা অশ্রু এসে পড়ল ইপ্তির ছোট্ট বুকের ওপর। শিশুটি কিছুই বুঝে না, সে আগের মতোই হাত পা নাড়িয়ে খেলতে থাকে, আর প্রভা তাকিয়ে রইল তার সন্তানের দিকে। পৃথিবীর সব সম্পর্ক ভেঙে গেলেও, সব মানুষ দূরে সরে গেলেও এই ছোট্ট মানুষটা তারই থাকবে, শুধু তার। প্রভা ধীরে ধীরে ইপ্তির নরম গালে হাত বুলিয়ে ফিসফিস করে বলল, তোমার বাবা আমাকে বিচ্ছেদনামা পাঠিয়ে দিয়েছে সোনা, আজ থেকে তোমার কোনো বাবা নেই। আমি তোমার বাবা, আমি তোমার মা, ঠিক আছে? আর হ্যাঁ, আজকের পর আর কখনো বাবা নামক দাবি করবে না তুমি। মায়ের মিষ্টি আদরে বাচ্চা হয়ে থাকবে, বুঝেছো? ইপ্তি নিষ্পাপ চোখে মায়ের চোখের দিকে তাকিয়ে রইল, তারপর হঠাৎ দুটো হাত নাড়িয়ে খুশির মতো একটা শব্দ করলো। সেই দৃশ্য দেখে প্রভার ঠোঁট কেঁপে উঠল। মা তোমাকে অনেক ভালোবাসে পাপা, তুমিও মাকে অনেক অনেক ভালোবাসবে, ঠিক আছে? মায়ের সব কষ্ট তুমি বলিয়ে দিবে এই দুনিয়ায়। আজকের পর থেকে আমি তোমার আর তুমি আমার, কথা দাও আমাকে। প্রভা নিজের হাতটা সন্তানের দিকে বাড়িয়ে দেয়। পরের মুহূর্তে ইপ্তি ছোট্ট একটা হাত তুলে তার একটা আঙ্গুল শক্ত করে আঁকড়ে ধরল, তারপর সে আঙ্গুলটা টেনে ধরে নিজের মুখের ভিতরে ঢুকিয়ে দিল। মুহূর্তের জন্য প্রভা থমকে গেল, চোখের ভেতর জমে থাকা অশ্রু আর আটকে রাখা গেল না। কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়লো তার গালে, গাল দিয়ে আলতো করে নিজের আঙ্গুল জড়ানোর চেষ্টা করলো, কিন্তু ইপ্তি ছোট্ট মোটো আশ্চর্য রকম শক্ত, যেন সে সত্যিই মায়ের কথার জবাব দিচ্ছে, যেন সে বলছে, আমি আছি মা। প্রভার বুকটা মোচড় দিয়ে ওঠে। সে অন্য হাত দিয়ে চোখের জল মুছে নেয়, তারপর ঝুঁকে পড়ে সন্তানের কপালের দীর্ঘ এক চুমু এঁকে দিল। কয়েক মুহূর্ত পর ধীরে ধীরে নিজের আঙ্গুলটা ছাড়িয়ে নিল ইপ্তির হাত থেকে। ইপ্তি সঙ্গে সঙ্গে আবার হাত পা নাড়াতে শুরু করলো, তার গোলাপি ঠোঁটের কোণে ফুটে উঠল অস্পষ্ট এক হাসি দেখা। প্রভা কিছুক্ষণ নিঃশব্দে সেই মুখটার দিকে তাকিয়ে রইল, তারপর গভীর একটা নিঃশ্বাস নেয়। বিছানার উপর পড়ে থাকা কাগজটা আবার হাতে তুলে নিল প্রভা, টেবিলের উপর রাখা কলমটাও তুলে নিল। স্বাক্ষর করার আগে আরেকবার চোখ চলে গেল ইপ্তির দিকে। ছোট্ট ছেলেটা তখনও তার দিকেই তাকিয়ে আছে, দুটো হাত নাড়িয়ে নিজের মতো করে খেলছে। প্রভা ঠোঁটের কোণে মলিন একটা হাসি ফুটে উঠল, তারপর কোনো দ্বিধা না করে কলমের নিভ কাগজের ওপর ছুঁয়ে দিল একটা স্বাক্ষর।
মাত্র একটি স্বাক্ষর, কিন্তু সেই কয়েকটি অক্ষরের মধ্যেই শেষ হয়ে গেল একটি সম্পর্কের সমস্ত আনুষ্ঠানিক অস্তিত্ব। শেষ হয়ে গেল রাজ আর প্রভার দাম্পত্য জীবন। যে সম্পর্ক একদিন স্বপ্ন নিয়ে শুরু হয়েছিল, ভালোবাসার আশায় পথ চলেছিল, সেই সম্পর্কের শেষ রেখাটা আজ টেনে দিল প্রভা নিজেই। স্বাক্ষর শেষ করে কিছুক্ষণ স্থির হয়ে বসে রইল প্রভা। অদ্ভুতভাবে তার ভেতরে কোনো জ্বর নেই, কোনো চিৎকার নেই, শুধু গভীর এক শূন্যতা। আর সেই শূন্যতার মাঝখানে একমাত্র আলো হয়ে শুয়ে আছে তার ছেলে, মাত্র 15 দিনের ছোট্ট এক শিশু, যে কিছুই বুঝতে পারেনি। তবুও আজকের এই বিচ্ছেদের সবচেয়ে বড় সাক্ষী হয়ে রইল সেই, নিজের বাবা মায়ের ভাঙ্গা সম্পর্কের নীরব সাক্ষী। পূর্ণ আরেজ ইফতি চলবে এক পালি রুদ্দুর। গল্পের দ্বিতীয় অংশ, মারিয়া রশিদ। গল্পটি চলবে। এরকম ভালো ভালো গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। অবশ্যই আমাদের চ্যানেলের পাশে থাকবেন, আর আমাদের চ্যানেলটি আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। বেশি বেশি কমেন্টস করবেন, শেয়ার করবেন। আর এমন ভালো সব গল্প আমাদের পেজেই পাবেন, আমাদের চ্যানেলেই পাবেন, আর কোথাও পাবেন না। এই জন্য আমাদের পাশে থাকবেন, আমাদের চ্যানেলের আশায় থাকবেন। দেখা হবে নতুন পর্বে, নতুন গল্পে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে। বিদায়। আসসালামু আলাইকুম।